আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ বাংলা লাইভ ক্লাসটাতে। আজকের লাইভ ক্লাসটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়বো। একটা টপিকের নাম হচ্ছে ধ্বনির পরিবর্তন, আর একটা টপিকের নাম হচ্ছে নত্ব ও সত্য বিধান। এবং দুইটা টপিকই আসলে কেন একটা আরেকটার সাথে কানেক্টেড, কারণ দুইটা টপিকই আসলে বাংলা বানানের নিয়ম এটার সাথে যুক্ত। এই কারণে আমি শুরুতেই আমার পরিচয়টা দেই। অনেকে হয়তো আজকে প্রথমবারের মতো আমার ক্লাস করছে। আমার নাম ফারহান সাকিব এবং আজকে আমি তোমাদেরকে বাংলা পড়াবো। একটু আমাকে ক্লাসের শুরুতেই তোমরা লিখে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো। আমরা কিন্তু সব সময় আমাদের ক্লাস যদি 4টায় হয় তাহলে 3:55 মধ্যে ক্লাস শুরু করি, যাতে করে তোমরা 5 মিনিট আগেই সবাই ক্লাসে জয়েন করতে পারো এবং সবকিছু ঠিকঠাক চেক করে নিতে পারো, এবং আমরাও চেক করে নিতে পারি যে আমাদের কথা তুমি ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে তুমি ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার বলছে জুয়েল রয়। আচ্ছা, শুভ রয় কে খুঁজছে রিমু। সবাইকে একবারে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা, একদম ক্লাসের শুরুতেই একটা কথা বলে দেই, আমরা কিন্তু এই কোর্সে তোমাদেরকে পই পই করে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এই একটা কোর্সেই আমরা তোমাদের এইচএসসি এর পড়াও পড়াবো, আবার আমরা তোমাদেরকে অ্যাডমিশনের পড়াও পড়াবো। এখন এর মধ্যে আজকে দুইটা টপিক পড়াবো বলেছি না শুরুতেই, একটা হচ্ছে ধ্বনির পরিবর্তন আর একটা হচ্ছে নত্ব সত্য বিধান। ধ্বনির পরিবর্তন থেকে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন সচরাচর দেয় না, মানে রিসেন্ট টাইমে আমি দেখি নাই যে ধ্বনি পরিবর্তন অর্থাৎ সমীভবন বা হচ্ছে ধ্বনি বিপর্যয় কিংবা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব, এই টাইপের যে সকল টার্ম আছে সেখান থেকে প্রশ্ন আসছে আমি এইচএসসি পরীক্ষায় দেখি নাই। অর্থাৎ ধ্বনি পরিবর্তন যে পার্টটা রয়েছে সেটা স্পেশালি ফোকাসড ফর অ্যাডমিশন জার্নি। আমাদের অ্যাডমিশনের জন্য ধ্বনি পরিবর্তনটা গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন আসে কি রকম, একটা এক্সাম্পল দিয়ে বলে যে এটা ধ্বনি পরিবর্তনের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা কি ধ্বনি বিপর্যয়, এটা কি অপিনিহিতি, এটা কি অভিশ্রবণ, জিনিসটা কি এটা জানতে চায়। কোথায়? অ্যাডমিশন টেস্টে। এইচএসসি পরীক্ষায় সাধারণত ধ্বনি পরিবর্তন থেকে এই রকম প্রশ্নগুলো আসে না। কিন্তু আরেকটা পার্ট আছে আমাদের আজকের ক্লাসে, সেটা হচ্ছে নত্ব ও সত্য বিধান। নত্ব সত্য বিধান কি? নত্ব সত্য বিধান বলতে সাধারণত বোঝানো হয় যে কোন ধরনের বানানে, একটা শব্দের বানানে কি মূর্ধন্য বসবে নাকি একটা শব্দের বানানে মূর্ধন্যস্ব বসবে, এবং কখন বসবে কখন বসবে না, এই সকল জিনিসপত্রের নিয়ম রীতি নিয়েই আসলে নত্ব সত্য বিধানের সকল আলোচনা। এখন নত্ব সত্য বিধান সম্পর্কে কিভাবে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে আর কিভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে দুইটাই আমি তোমাদেরকে বলে দেই, ঠিক আছে? তোমাদের কাজে লাগবে, একটু মনোযোগ দিয়ে শোনো। নত্ব বিধান সম্পর্কে, নত্ব বিধানের 5টি নিয়ম লিখো। এইচএসসি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে। এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কি আসে? এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে নত্ব বিধানের 5টি নিয়ম লিখো। 5টি কি করো? 5টি নিয়ম লিখো। এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে সত্য বিধানের, যদিও সত্য বিধান সম্পর্কে প্রশ্ন অপেক্ষাকৃত কম আসে, নত্ব বিধান সম্পর্কে প্রশ্ন বেশি আসে। 5টি নিয়ম লিখো, একদম সরাসরি এভাবে প্রশ্ন করা হয়। অথবা অথবা বলা হয় এইচএসসি পরীক্ষায় এটা গেল প্রশ্ন প্যাটার্ন 1। প্রশ্ন প্যাটার্ন 2 আরেকটা প্যাটার্নে কি ধরনের প্রশ্ন আসে? নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। অর্থাৎ তোমাকে 8টা শব্দ দেওয়া হবে, 8টা শব্দ দিয়ে তোমাকে 8টা শব্দ দিবে, তোমাকে ওখান থেকে যে কোনো 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে। এখন ওই শুদ্ধ বানান লেখার জন্য তোমাকে শুধু নত্ব সত্য বিধান জানলেই হবে না, তোমাকে অন্যান্য বানানের নিয়মগুলো জানতে হবে। তবে নত্ব সত্য বিধান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা শব্দ, এই যে 8টা শব্দের মধ্যে, এই 8টা শব্দের মধ্যে অ্যাটলিস্ট 2 to 3 ওয়ার্ডস কোত্থেকে পাবা তোমরা? তোমরা পাবা হচ্ছে এই নত্ব ও সত্য বিধান থেকে। বুঝতে পেরেছো? এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার এই যে দুইটা প্যাটার্নের প্রশ্ন আসবে, এই দুইটা প্যাটার্ন হচ্ছে কিসের আন্ডারে আসবে? এটা হচ্ছে বানান। টপিকটার নাম হচ্ছে বানান, ঠিক আছে? এখন বানান নিয়ে এইচএসসি পরীক্ষায় কি রকম ভাবে প্রশ্ন আসে? বানান নিয়ে প্রশ্ন আসে, বলা হয় যে বানান সম্পর্কিত একটা থেকে রচনামূলক ধরনের প্রশ্ন, আরেকটা থেকে একটু অবজেক্টিভ টাইপের প্রশ্ন। আমি একটু বলি। বানান একদম, একটা হচ্ছে একদম ডেসক্রিপটিভ লেখা, ডেসক্রিপটিভ লেখা। এখন কি রকম ডেসক্রিপটিভ লেখা? এই যে মনে করো নত্ব বিধানের 5টি নিয়ম লিখো এবং উদাহরণ সহ বোঝাও, এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ প্রশ্ন। যদি তুমি পুরোপুরি লিখতে পারো 5-এর মধ্যে হয়তোবা তোমাকে খুব ভালো লিখলে উদাহরণ সহ 4.5-এর মতো দিবে, আবার 5ও দিতে পারে ইচ্ছা। পরীক্ষক চাইলে কোনো কারণ ছাড়াই এই ধরনের প্রশ্ন, ডেসক্রিপটিভ প্রশ্নে কোনো কারণ ছাড়াই চাইলে 0.5 কেটে রাখতে পারেন। এটার কোনো ব্যাখ্যা নাই কেন 0.5 আসলে একজন পরীক্ষক কেটে রাখেন। কাটা উচিত না অবশ্যই, যদি তুমি সবকিছু ঠিকঠাক মতো লিখো। বাট আরেকটা অথবা প্রশ্ন আছে, মানে একটা তো ডেসক্রিপটিভ প্রশ্ন, এটার একটা বা আছে।
এই ধরনের প্রশ্ন উত্তর করব, অথবা আমরা একটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন উত্তর করব। অবজেক্টিভ টাইপ কোনগুলা? এই যে এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। তোমাকে 8টা অশুদ্ধ বানান, 8টা শব্দ দেওয়া হবে যেগুলো অশুদ্ধ বানানে লেখা থাকবে, সেখান থেকে যে কোনো 5টা সিলেক্ট করে তুমি শুদ্ধ বানানটা লিখবা। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন, ঠিক আছে? এবং এইখানে তুমি যদি 8টার মধ্যে 5টা বানান শুদ্ধ করে লিখতে পারো, তাহলে তোমাকে কোনো নম্বরই কাটা হবে না, তুমি 5-এ 5 পেয়ে যাবা, একদম ডিরেক্ট 5-এ 5 পেয়ে যাবা। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, আমরা কোন ধরনের প্রশ্নের উত্তর এইচএসসি পরীক্ষায় করব? আমরা কি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উত্তর করব, নাকি আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব? বলো দেখি। এইচএসসি তে কিভাবে আসবে? শামীম, সুমাইয়া, ইতি, মাত্রই বললাম। বুঝতে পেরেছো এইচএসসি পরীক্ষায় কিভাবে আসবে? এইচএসসি পরীক্ষায় কিভাবে আসবে বুঝতে পেরেছো? এইচএসসি পরীক্ষায় বানানের নিয়ম থেকে 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন, রচনামূলক, যেখানে লিখতে হয়, মানে মনে করো বানানের 5টা নিয়ম লিখো, অথবা নত্যবিধানের 5টা নিয়ম লিখো, অথবা সত্যবিধানের 5টি নিয়ম লিখো, এরকম 5টা প্রশ্ন লেখা হবে, ঠিক আছে? এরকম এরকম লেখা হবে 5টা, ঠিক আছে? এখানে যদি ঠিকঠাক মতো উদাহরণ সহ লিখতে পারো, তাহলে হয়তো বা 5-এ 4.5 পর্যন্ত দিতে পারে। যেখানে তোমার সময়ও লাগবে বেশি, হয়তোবা একটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে হয়তোবা তোমার 10-12 মিনিট সময় লাগবে। অন দা আদার হ্যান্ড, তুমি একটা চার্ট করবা, এরকম 8টা শব্দ দেখবে উপরে অশুদ্ধ, সেখান থেকে একটা এরকম টেবিল করবা, একটা টেবিল করবা, এরকম টেবিল করে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ, এখানে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ, আর এখানে লিখবা হচ্ছে শুদ্ধ বানান, ঠিক আছে? শুদ্ধ বানান। তবে এখানে 5, এখানে 1 2 3 4 5 এরকম 5টা শব্দ লিখবা, জাস্ট এটা শুদ্ধ বানানটা কি হবে সেটা পাশাপাশি লিখে ফেলবা। তাহলে তুমি যদি সবগুলো সঠিক হয়, তাহলে তুমি এখানে পাবা 5-এ 5, 5-এ 5 পেয়ে যাবা। কোন ধরনের উত্তর করব? আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে সাজেশন দিই আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব, কারণ অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করলে 1 নম্বর কথা হচ্ছে কোনো নম্বর কাটা যাওয়ার সুযোগ নেই। তুমি যদি শুদ্ধ লিখো তুমি 5-এ 5 পাবা ডিরেক্ট, কোনো নম্বর কাটা যাবে না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিখতে সময় কম লাগে। একটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে যেখানে তোমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট, ঠিক আছে? 10 থেকে 12 মিনিট, সেখানে একটা এরকম অবজেক্টিভ টাইপের প্রশ্ন লিখতে তোমার সময় লাগবে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট, অর্থাৎ এই যে তোমার অন এভারেজ তুমি যদি 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন, 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন ভার্সেস 5টা অবজেক্টিভ প্রশ্ন, ঠিক আছে? 5টা অবজেক্টিভ ও বিজে, 5টা অবজেক্টিভ প্রশ্ন, প্রত্যেকটাতে যদি 5 মিনিট করে, ডেসক্রিপটিভ প্রশ্নের প্রত্যেকটাতে যদি 5 মিনিট করে সময় বেশি লাগে, তাহলে 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে 5টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন লেখার চেয়ে ওভারঅল 25 মিনিট সময় বেশি লাগে। তুমি যদি ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর দাও, তোমার 25 মিনিট সময় বেশি লাগবে, অথচ নম্বর পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা ঘটে। নম্বরের সময় কিন্তু আবার কেটেও রাখে, কিছুটা নম্বর আবার দেখা যায় যে পরীক্ষকরা কেটেও রাখে। বুঝছো? এই জন্য আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব। তোমাদেরকে শুরুতেই বুঝিয়ে দিলাম ঘটনাটা কি। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2টা, একটা হচ্ছে ধ্বনি পরিবর্তন এবং আরেকটা হচ্ছে নত্ব ও সত্য বিধান। চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমরা শুরু করব হচ্ছে ধ্বনি পরিবর্তন দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? ধ্বনি পরিবর্তন দিয়ে। চলো লেটস গেট স্টার্টেড। একজন বলছে লেট হয়ে গেল, আরো আগে আসা ট্রাই করবা, কিন্তু আসলে লেট হয়নি, আমরা মাত্র পড়াটা স্টার্ট করছি। আমরা শুরুতে একটু ধ্বনি পরিবর্তন কাকে বলে এই ব্যাপারটা বুঝি। উচ্চারণের সময় উচ্চারণকে সহজীকরণ করার জন্য বা সহজ করার জন্য, সহজীকরণ শব্দটাই আসলে কঠিন, সহজীকরণ যদি মনে না থাকে তুমি এই করণ টরণ বাদ দাও, উচ্চারণের সময় সহজ করার প্রবণতায় উচ্চারণকে সহজ করতে গিয়ে আমরা অনেক সময় নানান রকম ধ্বনির পরিবর্তন ঘটে বা আমরা ঘটাই, ঠিক আছে? রিক্সাকে আমরা বলি হচ্ছে রিস্কা, সিগন্যালকে মনে আছে বাসে আমরা সিগন্যালকে বলি হচ্ছে কি বলি? সিগন্যালকে বলি হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ, এই রকম করে যখন ধ্বনির পরিবর্তন ঘটাই নিজেদের উচ্চারণের সুবিধার্থে, যেমন আমরা অনেকে 3 উচ্চারণ করতে পারি না, এই যে এটা উচ্চারণ করতে পারি না, আমরা বলি হচ্ছে 3, ঠিক আছে? আমরা অনেকে ক্রিং উচ্চারণ করতে পারি, ফোন বাজলে কেমন আওয়াজ হয় ক্রিং, আমরা এটা ক্রিং উচ্চারণ করতে পারি না, আমরা বলি হচ্ছে কিরিং, ঠিক আছে? এইভাবে করে যখন আমরা যে উচ্চারণ সহজ করতে গিয়ে এরকম ধ্বনির পার্থক্য ঘটাই, ধ্বনি পরিবর্তন করি, সেটাকেই খুব সহজে বলা হয় ধ্বনি পরিবর্তন। আজকে আমরা অনেক ধরনের ধ্বনি পরিবর্তন শিখবো। দেখি, যেমন এখানে কিছু এক্সাম্পল আছে। স্টেশনকে আমরা অনেকে স্টেশন উচ্চারণ করতে পারি না, আমরা বলছি স্টেশন। স্কুলকে স্কুল, এটা আমরা অনেকে স্কুল উচ্চারণ করতে পারি না, আমরা বলছি স্কুল, ঠিক আছে?
আমরা অনেক সময় শিক্ষার্থীদের বলতে শুনি 10 মিনিট স্কুল, ঠিক আছে, কারণ আমাদের উচ্চারণ করতে একটু কষ্ট হয়, এই জন্য আমরা যেভাবে সহজে পারি সেভাবে উচ্চারণ করি। এবং যখন অনেকে মিলে একটা উচ্চারণ ভুল করতে থাকে, ঠিক আছে, ক্রমাগত যখন ভুল করতে থাকে, ভুলটা যখন এতই প্রচলিত হয়ে যায়, তখন দেখা যায় যে আসল প্রকৃত যে উচ্চারণটা, সেই উচ্চারণ হচ্ছে আমাদের পরিবর্তিত উচ্চারণটাই বেশি প্রাধান্য পেয়ে যায়। ফর এক্সাম্পল, তোমাদের লাইফ কেমন চলছে আমি যদি তোমাদের প্রশ্ন করি, তো অনেকেই বলে যে ভাই প্যারার কোনো শেষ নাই, ঠিক আছে। এই যে তুমি বললা প্যারার কোনো শেষ নাই, প্যারা শব্দটার এক্সাক্ট উচ্চারণ কি জানো? মানে আসলে প্যারা শব্দটা কি? প্যারা শব্দটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে এইটা, প জফলা আকার ডশূন্য র আকার, ঠিক আছে, যেটাকে আমরা এই ডশূন্য রটাকে আমরা কি বানিয়ে ফেলেছি? আমরা বানিয়ে ফেলেছি এরকম প জফলা আকার র আকার, প্যারা, ঠিক আছে। আসলে শব্দটা ছিল হচ্ছে প্যারা, প্যারা, প্যারা ছিল, এটাকে আমরা বানিয়ে ফেলেছি প্যারা, কারণ উচ্চারণ করতে সুবিধা হয় এই জন্য। আচ্ছা, এই প্যারা শব্দটা কিসের সাথে মিল আছে জানো? পীড়া। পীড়া, কোন পীড়া? পীড়া মানে হচ্ছে খুবই পীড়াদায়ক একটা ঘটনা, পেইন। পীড়া মানে কি জানো? পীড়া মানে হচ্ছে পেইন। তার মানে আমরা অনেক সময় অনেক কিছু বুঝে না বুঝে নিজেদের সুবিধার জন্য পরিবর্তন করে ফেলি, তবে সেটারও কিন্তু আসলে ব্যাকরণিক ব্যাখ্যা থাকে, ঠিক আছে। টাকা, টাকাকে একজন টিহা বলেছে, ওকে। যেমন শরীরকে আমরা বলে হচ্ছে শরীর। তো এখন আমাকে বলো যে ধ্বনি পরিবর্তন বেসিক্যালি কি? এটাকে আমরা বুঝেছি সবাই? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলি তো। হ্যাঁ, আমাদেরকে একজন বলছে এটা অন্তঃস্বরাগমের ইনক্লুডেড, ঠিক আছে। এখন আসসালামু আলাইকুম বলছে নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। এখন আমাকে বলো আমরা ক্লিয়ার কিনা, এই যে ধ্বনি পরিবর্তন কাকে বলে? ধ্বনি পরিবর্তনের অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা দেখব, কিন্তু এখানে ধ্বনি পরিবর্তন কাকে বলে সেটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা কয়েকটা ক্যাটাগরি দেখব, ধ্বনি পরিবর্তনের কয়েকটা রূপ আছে। প্রথমত আমরা দেখব হচ্ছে স্বরাগম। স্বরাগম উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে বা শুরুতে, মধ্যে বা অন্তে, অন্তে মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ, শেষ ধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। স্বরাগমকে ভাঙলে আমরা কি পাই? স্বরাগমকে ভাঙলে আমরা পাই স্বর যোগ আগমন। আগমন মানে কি? আগমন মানে হচ্ছে আসা। আগমন মানে কি? শরতের আগমনে আমাদের মন নেচে উঠলো। আগমন মানে কি? আগমন মানে হচ্ছে আসা। উচ্চারণ সুবিধার্থে অনেক সময় শব্দের শুরুতে, মধ্যে বা শেষে কোন ধ্বনির আগমন ঘটে? যে কোনো ধ্বনি আসলে হবে না, ব্যঞ্জন ধ্বনি আসলে হবে না। দেখো স্পেসিফিক্যালি স্বর ধ্বনির যদি আগমন ঘটে তখন সেটাকে স্বরাগম বলে। একটা জিনিস তোমাদেরকে একটু লিখে দেই, স্লাইডে থাকুক, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনটা ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন। অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ না, এটা আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, আমি শুরুতেই বলে নিই, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমরা তো বুঝলাম যেমন স্কুল, স্ত্রী, স্টেবল, এরকম অনেকগুলো আছে, এক্সাম্পল গুলো তোমরা বাসায় পড়বা। আমি এইবার দেখি হচ্ছে আদি স্বরাগম। হ্যাঁ, এই যে এটাই আদি স্বরাগম। উচ্চারণ সুবিধার্থে তিন ধরনের স্বরাগম হয়। যদি শব্দের শুরুতে একটা স্বরধ্বনি আসে তাহলে সেটা আদি স্বরাগম, যদি শব্দের মধ্যে একটা স্বরধ্বনি আসে সেটা মধ্য স্বরাগম, আর যদি শব্দের শেষে বা অন্তে একটা স্বরধ্বনি আসে তাহলে সেটা অন্ত স্বরাগম, ঠিক আছে। অন্ত স্বরাগম, এটা শুধুমাত্র শুভরয় ঠিক বলেছে, এটা শুধুমাত্র স্বরধ্বনি আসলেই হবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে স্বরধ্বনির আগমন, ঠিক আছে। এই যে দেখো স্কুল, এর আগে ই এসেছে, ই কি? একটা স্বরধ্বনি। স্ত্রী, এটার আগে স্ত্রী হয়েছে, ই একটা স্বরধ্বনি। স্টেবল, আস্তাবল, স্বরধ্বনি, ঠিক আছে। তার মানে আমরা আদি স্বরাগমটা শিখে ফেললাম, এক্সাম্পল গুলো বাসায় পড়তে হবে। তারপর দেখো মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম একই রকম। মধ্য স্বরাগম কি? মধ্যে একটা ধ্বনি আসবে, মধ্যে একটা ধ্বনি আসবে, যেমন ধর্ম, ধরম, ঠিক আছে। তারপরে প্রীতি, প্রীতি, অ ই উ, এরকম করে করে কিন্তু এক একটা ধ্বনি আসছে। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমের তিনটা নাম আছে, একটা হচ্ছে মধ্য স্বরাগম ইটসেলফ, একটা হচ্ছে বিপ্রকর্ষ, এবং আরেকটা হচ্ছে স্বর ভক্তি, স্বর ভঙ্গি, ঠিক আছে, স্বর ভঙ্গি। ওকে, তো এখন এখন আমরা একটু দেখি যে এখানে কি কি ধরনের স্বরধ্বনি আসতে পারে। অ আসতে পারে, ই আসতে পারে, উ আসতে পারে, এ আসতে পারে, ও আসতে পারে। যেমন মুক্তা, দেখো মুক্তাতে ম ক ত ছিল, এখানে একটা উ এসেছে, মুকুতা। তুর্ক, তু রুক, একটা উ এসেছে এক্সট্রা, এই জন্য মধ্যে আসলে কি হয়? মধ্যে আসলে এটা হয় হচ্ছে মধ্য স্বরাগম। মধ্যে আসলে কি হয়? মধ্যে মধ্য স্বরাগম। একজন বলছে শুধু লেকচার স্লাইড গুলো পড়লে কি হবে কিনা? হ্যাঁ, লেকচার স্লাইড পড়লে হবে, বুঝছো? ক্লাস হয়েছে। আচ্ছা, একজন বলছে এগুলো তো বইতে পাই না।
খুবই ভালো একটা কথা বলেছো, এগুলো তুমি বইতে পাও না, কারণ এগুলো তোমার এইচএসসি লেভেলের পড়া না, এটা তোমার অ্যাডমিশন লেভেলের পড়া। যখন আমরা একটু পরে নত্ব সত্য বিধান সম্পর্কে আলোচনা করব, তখন দেখবে যে ওখান থেকে অনেক কিছু বইতে আগে তুমি আলোচনায় পেয়েছো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ইতি লেকচার স্লাইড পড়লেই হবে। আচ্ছা, অন্তঃস্বরগম, অন্তঃস্বরগম মানে কি? যখন একদম শেষে শেষে যখন স্বরধ্বনির আগমন ঘটবে, শেষে কোন ধ্বনি? স্বরধ্বনি যখন আগমন ঘটবে, তখন দেখো বেঞ্চ, বেঞ্চ ই, একটা ই এসেছে। সত্য, সত্যি, ই এসেছে। ঠিক আছে, কড়া, ক রাই, একটা ই এসেছে। যেগুলো সবগুলোই হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ শব্দের শুরুতে, শেষে, মধ্যে যদি একটা স্বরধ্বনি আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্বরাগম। কিভাবে মনে রাখবো? দেখো, স্বরধ্বনি, স্বরাগম মানে কি? স্বর, এই যে দেখো স্বর, স্বরের মানে কি? স্বর ধ্বনির, স্বর ধ্বনির আগমন, স্বর ধ্বনির আগমন। ঠিক আছে, আগমন মানে হচ্ছে আসা। এখন আমাদেরকে তোমরা ক্লাস ডিসকাশনে বলো যে ভাইয়া ক্লিয়ার, ভাইয়া ক্লিয়ার, এটা বলো। কোন বই কিনবা? তোমরা যে কোনো বই কিনতে পারো, হায়াত মাহমুদ স্যারের বইটা কিনতে পারো, তোমরা হচ্ছে ভাষা সৌরভ, ভাষা শৈলী, যে কোনো বই কিনতে পারো। বই ডাজেন্ট ডিফার, মানে বইয়ে সব বইতে তুমি কম বেশি একই কথাই পাবা, কোনো সমস্যা নাই। সবগুলো এনসিটিভি অনুমোদিত, যে কোনো বই কিনলেই হবে। ভাইয়া এগুলো কি নোট করব? আপাতত নোট করার দরকার নেই, আমি যেটা এইচডব্লিউ দিব ওইটা নোট করলেই হবে। ঠিক আছে, এগুলো পড়লে কি হবে? হ্যাঁ, লেকচার স্লাইডে দেখো, লেকচার স্লাইডেই যথেষ্ট পরিমাণ এলিমেন্ট দেওয়া আছে, এর বাইরে যে আসলে খুব বেশি পড়তে হবে তা না, এগুলো পড়লেই হবে। বোধগম্য হয়েছে, তুষার বলেছে। সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ওকে, চলো তাহলে সামনে আগাই। অপিনিহিতি, দেখো অপিনিহিতিতে একটা জিনিস দেখো তো, এখানে একটা রস্বইকার, এখানে একটা কয়টা রস্বইকার আছে দেখি তো? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে অপিনিহিতি এমন একটা জিনিস যেটার মধ্যে অনেকগুলো রস্ব ইকার আছে। দেখি তো এবার ঘটনাটা কি। পরের রস্বইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্বইকার উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি, এটা কি হচ্ছে? আজি, এটা পরে ছিল। আজ, দেখো আজি জিনিসটা এমন ছিল, আ আজ যোগ ই। ঠিক আছে, এই বর্গীয় জোর পরে রস্বইকার ছিল। একটা এক্সাম্পলে বলছো, বর্গীয় জোর পরে রস্বইকার ছিল, কিন্তু এইখানে যখন আমরা এটা যখন কনভার্ট হলো সরেয়া, দেখো বর্গীয় জোর রইলো এইখানে, এই রস্বইকারটা যেটা পরে ছিল সেটা আগে এসে এটা আইজ হয়ে গেল। অর্থাৎ পরের রস্বইকারটা কি হয়েছে? পরের রস্বইকারটা আগে চলে এসেছে। এই ধরনের ধ্বনির পরিবর্তনকে আমরা বলি হচ্ছে অপিনিহিতি। এই ধরনের ধ্বনির পরিবর্তনকে কি বলবো আমরা? অপিনিহিতি। ঠিক আছে, ক্লাস বুঝতে হলে কি আগের ক্লাসগুলো করতে হবে, নট এন্টায়ারলি, কারণ আজকের ক্লাসটার সাথে আগের ক্লাসের আসলে তেমন কোনো মানে যোগ সাজস নাই। ঠিক আছে, কোনো তেমন কোনো সম্পর্ক নাই যে আগেরটা না বুঝলে এটা বুঝবে না। ঠিক আছে, ওকে, কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না। একই রকম ভাবে এখানে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো একটু আমরা বিপি লিখে দিচ্ছি, বাসায় পড়বো। আমরা তো বুঝতে পেরেছি অপিনিহিতি কাকে বলে। যখন পরের রস্বইকার আগে চলে আসে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অপিনিহিতি, অপিনিহিতি। ঠিক আছে, আবার অনেক সময় এরকম হয় যে এটা ব্যঞ্জন ধ্বনির আগে যে রস্বইকারটা ছিল, যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্বইকার বা রস্বকার উচ্চারিত হলে তখন সেটাকে অপিনিহিতি বলে। ওকে, বুঝলাম। এবার আমরা দেখবো হচ্ছে অসমীকরণ। আমরা যারা ম্যাথ করেছি বা ম্যাথ করি আমরা জানি সমীকরণ মানে কি। সমীকরণ হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে কি হয়? ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়। আমরা একটু এইটা দেখি, অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি মানে রিপিট হওয়া। পুনরাবৃত্তি মানে কি? পুনরাবৃত্তি মানে হচ্ছে রিপিট। রিপিট দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনির আগমন হয় তখন তাকে অসমীকরণ বলে। আচ্ছা, যেমন গপ যোগ গপ, এটা কি হবে? এটা গপ গপ হবে না, এটা হবে গপা গপ। ঠিক আছে, টপ যোগ টপ, এটা কিন্তু টপ টপটা, এটা হবে টপা টপ। এখন এটাকে অসমীকরণ কেন বললো? মানে মনে করো যদি একটা সমীকরণ হয় এরকম, a প্লাস বি ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি। ঠিক আছে, a প্লাস বি ইজ ইকুয়ালস টু সি প্লাস ডি। এখন আমি যদি, এটা তো আগে আগে সমান ছিল, এখন আমি যদি এমন করি a প্লাস বি, ঠিক আছে, এর সাথে যদি মনে করো সি গুণ করে দেই ইজ ইকুয়ালস টু যদি সি প্লাস ডি লিখি, তাহলে কি এটা, এইটা যদি একটা সমীকরণ হয় তাহলে এটা কি হবে? এটা কিন্তু হবে না, এটা অসমীকরণ হবে। ঠিক আছে, সমীকরণ মানে কি? যে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই সমান। আর অ মানে কি? অ মানে হচ্ছে না। অ মানে কি? অ মানে হচ্ছে না। তার মানে যখন সমীকরণটা সেম হবে না, চেঞ্জ আসবে, তখন সেটাকে আমরা অসমীকরণ বলবো। যদি গপ যোগ গপ 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 হতো তাহলে
অসমীকরণ হতো না, কিন্তু এখানে একটা অসমীকরণ কেন হয়েছে? গপ, দুটো গপের মধ্যে একটা আ চলে এসেছে, দুটো টপের মধ্যে একটা আ চলে এসেছে, এই জন্য গপ যোগ গপ হয়েছে গপাগপ, টপ যোগ টপ হয়েছে টপাটপ। বুঝছি? আচ্ছা, একজন বলছো বিভু বলেছে আগের ক্লাসে লেকচার শিট পাইনি। ঠিক আছে, আমি ক্লাসের পর এটা নিয়ে কথা বলবো যে কেন আমার শিক্ষার্থীরা লেকচার শিট পায়নি, আমি দেখবো। ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য। ওকে, সো এটাও আমরা বুঝে ফেললাম। অসমীকরণ খুবই সহজ কিন্তু অসমীকরণ, বাট এগুলো সবগুলাই বাসায় পড়তে হবে, বাসায় না পড়লে কিন্তু এগুলা পারবো না। ঠিক আছে, এগুলা বাসায় না পড়লে একদমই পারবো না। ওকে, তারপর দেখি ভাইয়া ক্লাস 9-10 এর বইটা পড়লে কি হবে? তোমরা পার্টিকুলারলি ধ্বনির পরিবর্তনটা ক্লাস 9-10 এর বই থেকে পড়তে পারো। ক্লাস 9-10 এর বই থেকে তোমরা ধ্বনি পরিবর্তনটা পড়তে পারো, একই জিনিস। স্বরসঙ্গতি, একটা স্বরধ্বনির প্রভাবে বা ইম্প্যাক্টে অপর স্বরের যদি পরিবর্তন ঘটে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি, দিশি, বিলাতি, বিলিতি, মূলা, মূলো। তার মানে কি একটা স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের, এখানে কিন্তু বলা হয় না এটা কি স্বরধ্বনি নাকি ব্যঞ্জনধ্বনি নাকি কি ধরনের ধ্বনি। তার মানে একটা স্বরধ্বনির প্রভাবে দেশি, এখানে দেখো এখানে এই যে একারটা, ঠিক আছে, এই একারটা এই রস্বইকারের প্রভাবে বদলে গেছে, অর্থাৎ দেশিটা দিশি হয়ে গেছে, বিলাতিটা বি লিতি হয়ে গেছে, অর্থাৎ এই যে আকারটা এটা রস্বইকার হয়ে গেছে, মূলা মু লো হয়ে গেছে, যে আকারটা এখানে এসে ওকার হয়ে গেছে। ঠিক আছে, বুঝছি? স্বরসঙ্গতি বুঝছি। একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনির যদি পরিবর্তন ঘটে তখন সেটাকে আমরা স্বর সঙ্গতি বলবো, তখন আমরা সেটাকে কি বলবো? স্বর সঙ্গতি বলবো। ক্লিয়ার? বুঝছি। আসো পরেরটা দেখি। এখন আমরা কয়েকটা ক্যাটাগরির আমরা একটু স্বর সঙ্গতি দেখি। একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, দেখো প্রগত, মধ্য স্বরসঙ্গতি, আরেকটা হচ্ছে পরাগত। তিনটা ক্যাটাগরি আছে, আমি একটু তোমাদেরকে দেখাই। তিনটা ক্যাটাগরি একটু তোমাদেরকে দেখাই। প্রগত, প্রগত মানে কি? প্রগত পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে, ঠিক আছে, কি বলা হচ্ছে? পূর্ববর্তী, পূর্ব, পূর্ব, এভাবে মনে রাখবো। প্রগত, প্রগত মানে কি? পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তীটা পাল্টে যাচ্ছে, পূর্ববর্তী প্রভাবে পরবর্তী পাল্টে যাচ্ছে। এক্সাম্পল কিরকম দেখো, তুলা, তুলা পরিবর্তিত হয়ে কি হচ্ছে? তুলো হচ্ছে, তুলা পরিবর্তিত হয়ে যাচ্ছে তুলো হয়ে। আর মধ্য স্বরসঙ্গতিটা কেমন? আদি বা অন্তঃস্বরধ্বনি দ্বারা বা উভয় স্বরধ্বনি দ্বারা মধ্যস্বর প্রভাবিত হলে, কোন স্বর? মধ্যস্বর। যেই স্বর প্রভাবিত হবে সেই ওয়াইজ, যদি যদি প্রথম স্বরটা প্রভাবিত হয় তাহলে সেটা হবে হচ্ছে প্রগত। প্রতি কি হয়? প্রতে হয়, দেখো আমি তোমাদেরকে ইজি করে দেখাই। প্রগত, প্রগত, দেখো তো প্রগতর সাথে একটা জিনিসের মিল আছে কিনা? প্রথম, প্রগত প্রথম, ঠিক আছে, প্রগত প্রথম, এইভাবে আমরা মনে রাখবো। প্রগত প্রথম, প্রগত প্রথম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবো হচ্ছে মধ্য, মধ্যস্বর প্রভাবিত। মধ্যস্বর যদি প্রভাবিত হয় তাহলে সেটা মধ্য স্বরসঙ্গতি, মধ্যস্বর প্রভাবিত হলে সেটা মধ্য স্বরসঙ্গতি। যেমন জিলাপি, দেখো এখানে এটা মধ্যে ছিল না, মধ্যে ছিল না, আকারটা মধ্যে ছিল, প্রথমে একটা রস্বইকার, তারপর একটা আকার, তারপর একটা রস্বইকার, বলা হচ্ছে কি পরিবর্তিত হবে? প্রভাবিত হবে হচ্ছে মধ্যস্বরটা। দেখো জিলাপিটা পরিবর্তিত হয়েছে জিলিপি হয়েছে। ভিখারি এখানে ছিল আ, আর এখানে এটা কি হয়েছে? এখানে এটা পরিবর্তিত হয়ে এটা হচ্ছে রস্বইকার, অর্থাৎ আটা পরিবর্তিত হয়ে ইকার হয়ে গেছে। ভিখারিটা পরিবর্তন হয়ে ভিখারি হয়ে গেছে। ভিখারির আটা কোথায় ছিল? মধ্যে ছিল, এই মধ্যটা পরিবর্তিত হলে কি হয়? মধ্য স্বরসঙ্গতি হয়। ক্লিয়ার? খুবই সহজ। প্রথমটা যদি পরিবর্তিত হয় সেটা প্রগত, মধ্যটা যদি পরিবর্তিত হয় সেটা মধ্য, আর শেষেরটা কি? শেষেরটা যদি পরিবর্তিত হয় তাহলে সেটা পরাগত, পরাগত, ঠিক আছে। পর, পর, দেখো পরাগত কিভাবে মনে রাখবা? পরাগত, তাই তো, পরে আগত যে, পরে আগত, পরে আগত কে? যে সবার শেষে আসছে, সিরিয়ালে যে সবার শেষে আসছে সেই তো পরে আগত, তাই না? অর্থাৎ সবচেয়ে শেষে যে এসেছে, এইটাই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের পরাগত স্বরসঙ্গতি। এইভাবে করে আমরা
তিন ধরনের স্বরসঙ্গতি মনে রাখতে পারবো। মুন বলেছে ভাইয়া আপনার পড়া আমার অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আচ্ছা, নামাজের ব্রেক নিয়ে তোমাদেরকে আগেই বলেছি, আমি যেটা করি সেটা তোমরা করতে পারো। ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, যদিও ক্লাস শুরু হওয়ার একটু আগে 5 মিনিট আগে হয়তো বা আজানটা দেয় অনেক জায়গায়, বাট নামাজের আসরের ওয়াক্তটা কিন্তু শুরু হয়ে যায়। তোমরা আসরের নামাজটা আগেই পড়ে ফেলতে পারো, নাম্বার 1 সলিউশন আমার মতো। নাম্বার 2 হচ্ছে তোমরা আগে থেকে অজু করে রাখতে পারো, আসরের আজান দিলে আমাদের ক্লাস চলাকালীনই তোমরা 4-5 মিনিট সময় নিয়ে তোমরা আসরের নামাজটা ক্লাসের মধ্যেই পড়ে ফেলতে পারো। দ্যাটস নাম্বার 2। নাম্বার 3 সলিউশন হচ্ছে ক্লাসের শেষে তোমরা আসরের নামাজটা পড়ে ফেলতে পারো। মাত্র 4 রাকাত নামাজ পড়তে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু না, বুঝছি। আচ্ছা, এখন আমরা অনন্য দেখি, ঠিক আছে। আদি অনন্য, এটার নাম কিন্তু অন্যান্য না, এটা অনন্যই। অনন্য, আদি ও অন্ত উভয় স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত করে ভিন্ন স্বরধ্বনি সৃষ্টি করলে তাকে অনন্য বলে। তার মানে আমরা তিনটা ক্যাটাগরি দেখেছি, একটা হচ্ছে প্রগত, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে অন্ত। এখন আমরা সরি মধ্য না, পরাগত মানে পরে আগত, যেটা পরে এসেছে যেটা, আর লাস্ট হচ্ছে অনন্য। তার মানে দেখি একটু পড়ে দেখি, আদি ও অন্ত তার মানে শুরুর এবং শেষ দুইটা স্বরধ্বনি একজন আরেকজনকে প্রভাবিত করেছে। এর আগের গুলোতে কি হয়েছিল, একটার প্রভাবে আরেকটা পাল্টে গিয়েছিল, একটার প্রভাবে কি হয়েছে, একটা প্রভাবে আরেকটা পাল্টে গিয়েছিল। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই অনন্য স্বরসঙ্গতিতে আমরা দেখলাম যে দুইটার প্রভাবে পাল্টে গেছে, দুইটার প্রভাবে পাল্টে একটা নতুন ভিন্ন স্বরধ্বনি সৃষ্টি করেছে। কি হয়েছে, একটা ভিন্ন স্বরধ্বনি সৃষ্টি করেছে। যেমন মোজা, এটা হয়েছে মুজো, ঠিক আছে, একটা নতুন স্বরধ্বনি এসেছে। ধোকা, ধুকো, ধোকা কি হয়েছে, ওকারের বদলে উকার হয়েছে। পোষা, পুষ্যি, ঠিক আছে, এখানে একটা রস্বইকার এসেছে। অর্থাৎ আদি ও অন্ত দুইটা স্বরধ্বনি একে অন্যকে প্রভাবিত করেছে এবং একে অন্যকে প্রভাবিত করার পরে কি হয়েছে, চেঞ্জ চলে এসেছে, দুইটার মধ্যে একটা চেঞ্জ চলে এসেছে, ঠিক আছে। শুভরায় বলছে মানে এখানে দুইটাই চাপ দিবে না, প্রভাব সৃষ্টি করবে, ঠিক আছে, ক্লিয়ার। আর যদি ছোটখাটো টুকটাক কোনো কিছু না বুঝে থাকো, তোমরা কিন্তু টিচার ইনবক্স আছে, টিচার ইনবক্সে লিখে মেসেজ করলেই হবে যে ভাইয়া এটার উত্তর কি হবে, ওইটা কি হবে, ছোট ছোট জিনিসগুলা, বুঝছি। আচ্ছা, ভাইয়ার শব্দ দেখে কি বোঝার উপায় আছে যে কোনটার প্রভাবে কোনটা পাল্টে গেছে? ঋতু একটা সুন্দর প্রশ্ন করেছো, বাট আসলে এইভাবে শব্দ দেখে ডিফাইন করা যায় না যে এই প্রভাবটা কেমন আছে। যেমন মনে করো, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেখাই। প্রথমের শব্দটা ছিল হচ্ছে হস্ত, ঠিক আছে, এরপর এটা মনে হলো হত্থ, ঠিক আছে, এরপর সেখান থেকে হচ্ছে হাত। তো হস্তর আগে মনে করো হস্তিও ছিল। শব্দের বিবর্তন দেখাই, একটা শব্দ মনে করো হস্তি থেকে হস্ত, তারপর হস্ত, তারপর হত্থ, হাত। এখন হাত থেকে কলোনিয়ালিজমের প্রভাবে কেউ যদি এসে বলে হ্যান্ড, ঠিক আছে, কেউ যদি বলে হ্যান্ড মানে হাত, আমরা তো এখন বলি না, আমরা কি এখন বলি করমর্দন। আমরা বলি ভাই আসেন হ্যান্ডশেক করি, ঠিক আছে, আমরা হ্যান্ডশেক করি, আমরা কিন্তু বলি না যে আমরা করমর্দন করছি। হ্যান্ডশেকের একদম বাংলা হচ্ছে করমর্দন, এটাকে বলে কর বা হাত। করমর্দন মানে হচ্ছে হাত মেলানো, এটাকে আমরা বলি কি, আমরা বলি হ্যান্ডশেক করা। তার মানে শব্দের বিবর্তন নানা রকম ভাবে হতে পারে। এখন আসলে সত্যি কথা বলতে এটা ডিফাইন করা খুব কঠিন। হস্ত থেকে মানে হস্তি থেকে হস্ত এসেছে, এটা তুমি ডিফাইন করতে পারবা, ফাইন, কিন্তু হস্ত থেকে যে হত্থ এসেছে এটা ডিফাইন করা একটু কঠিন। আবার হত্থ থেকে যখন হাত এসেছে এইটা হয়তো বা ডিফাইন করা সহজ, কিন্তু হাতের বদলে আমরা যে হ্যান্ড বলা শুরু করছি, যেটা আসলে বিবর্তন না, যেটা একেবারে বলবো হচ্ছে কি, যেটা হচ্ছে একেবারে বিবর্তন না, বিকৃত হয়ে যাওয়া, একদম অন্য ভাষান্তরিত হয়ে যাওয়া, তখন কিন্তু আইডেন্টিফাই করা যায় না যে ভাষার পরিবর্তনটা কিভাবে হয়েছে, বুঝছি, গট ইট। আশরাফুল ইসলাম সজীব বলছে আজকের ক্লাস এলোমেলো লাগছে। কেন এলোমেলো লাগার কিছু তো এখনো আমরা তো তেমন এলোমেলো কিছু বলেই নাই। করমর্দন নতুন শিখলাম, শুভরায় বলেছে। তো এই পর্যন্ত আমরা একটু দেখি। আরিফুল ইসলাম তুমি নামাজ নিজে পড়ে আসতে পারো, কিন্তু সমস্যা নেই, নামাজের আলাদা করে ক্লাসের মধ্যে আমরা বিরতি দিতে পারছি না, কারণ আমাদের ক্লাসের টাইম খুবই কম্প্যাক্ট। আমরা এমন সময় ক্লাসটা স্টার্ট করি যখন অলরেডি আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তার মানে তোমরা চাইলে নামাজটা আগেও পড়ে আসতে পারো, অথবা তোমরা চাইলে নামাজটা ক্লাসের পরেও পড়তে পারো, কিংবা কেউ চাইলে নামাজটা ক্লাস চলাকালীন সময় করতে পারো, মানে 4-5 মিনিটের বেশি সময় এখানে লাগে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে আমরা দেখি, এবার আমরা নতুন আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছি, সেটা হচ্ছে সম্প্রকর্ষ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। দ্রুত উচ্চারণের সময় শব্দের আদি অন্ত মানে শুরুতে শেষে অথবা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কি, দেখো আবারও দেখো,
কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন জানালা, ঠিক আছে, বসতি বস্তি হবে, ঠিক আছে। এটা দেখো, এটা দেখলে বুঝবা। জানালা, এখানে কি ছিল, এখানে বর্গীয় যোগ আ ছিল, এখানে দন্তন্য যোগ আ ছিল, এখানে ল যোগ আ ছিল। কিন্তু যখন শব্দটা কনভার্ট হলো জানলাতে, তখন দন্তন্যর সাথে যে আটা, যেটা কিনা একটা স্বরধ্বনি ছিল, সেটা বাদ পড়ে গেল, জানালা হয়ে গেল জানলা। জানালা হয়ে গেল কি, জানালা হয়ে গেল জানলা। বুঝছো? দ্রুত উচ্চারণের সময় শব্দের আদিতে, মধ্যে অথবা শেষের একটা স্বরধ্বনি যদি বাদ পড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। স্বরলোপ মানে কি? লোপ মানে হচ্ছে বিলোপ, বিলুপ্ত, বাদ হয়ে যাওয়া। সম্প্রকর্ষ বা স্বরলোপ। এখন আদি স্বরলোপ আমরা আর এক্সপ্লেন করবো না, কোনটা আদি স্বরলোপ, কোনটা মধ্য স্বরলোপ, কোনটা অন্ত স্বরলোপ। আমি তিনটার জাস্ট এক্সাম্পল দেখাই, তাহলেই তোমরা বুঝবা। হ্যাঁ, স্বরলোপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষণ। শুভ রায় বলছে সম্প্রকর্ষ, সম্প্রকর্ষণ তো হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাই আরো আসতে পড়ান। ওকে। পুষ্যি মানে কি? পুষ্যি মানে হচ্ছে পোষ্য, যেটা ডোমেস্টিক, যেমন গৃহপালিত, ওইটা বলে পুষ্যি। অল ক্লিয়ার ভাইয়া, রুবাইত অর্পিতা বলেছে। আচ্ছা, এইবার আমরা একটু আদি স্বরলোপ দেখি। আদি স্বরলোপ, আদি স্বর মানে কি? আদি মানে হচ্ছে শুরু। আদি মানে কি? আদি মানে হচ্ছে শুরু। দেখি তো শুরুর স্বরলোপ করলে কেমন হয়। শব্দের আদি স্বরলোপ হলে তাকে আদি স্বরলোপ বলে, আমরা তো এটা জানি। যেমন শব্দটা ছিল অলাবু, অলাবু থেকে অটা বাদ দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে লাবু, বা লাবু থেকে হয়েছে লাউ। এই যে একটু আগে একজন জিজ্ঞেস করেছিল তোমাদের মধ্যে, ভাইয়া একটা শব্দ কি দেখে বোঝা সম্ভব যে এটার বিবর্তনটা কিভাবে হয়েছে, বা এটার পরিবর্তনটা কোথা থেকে কোথায় হয়েছে? এর উত্তরটা আমি দিয়েছিলাম যে না, এটা বোঝা খুবই ডিফিকাল্ট। কারণ তুমি যদি, তোমাকে একটা শব্দ যদি দেওয়া হয় লাউ, তুমি কখনো বলতে পারবা যে লাউ শব্দটা আসলে শুরুতে অলাবু ছিল, অলাবু থেকে এটা লাবু হয়েছে, লাবু থেকে এটা লাউ হয়েছে? এটা কিন্তু বলা সম্ভব না যদি আমাদের পড়া না থাকে, বা যদি এটা আমাদের জানা না থাকে। হুজাইফা জিজ্ঞেস যে ভাইয়া পরীক্ষায় কিভাবে আসবে? আবারও বলছি, ধ্বনি পরিবর্তন পার্টটা এইচএসসি পরীক্ষার জন্য না। ইউ ক্যান রিল্যাক্স, যদি তোমার মনে হয় যে না এটা অনেক কঠিন মনে হচ্ছে, এটা অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা আজকে শুরু করেছি অ্যাডমিশনের পড়া দিয়ে, তারপর আমরা এইচএসসি পড়া পড়বো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে দেখি আদিস্বর বুঝছি, আদিস্বরটাকে আমরা বুঝতে পেরেছি, একটু বলো তো দেখি আদিস্বর বুঝতে পেরেছি কিনা। একজন বলছে ধ্বনির পরিবর্তন কেন হলো। ইতি বলেছে, আমি তোমার প্রশ্নটা বুঝি নাই, ধ্বনির পরিবর্তন কেন হলো। ক্লিয়ার? হ্যাঁ প্রান্তি, তোমার কমেন্ট পেয়েছি। ওকে, আদি স্বরাগম বুঝছো? আদি 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 স্বরলোপ মানে কি? এই যে আমরা তো তিনটা জিনিস জানি। আদি মানে হচ্ছে শব্দের শুরু, মধ্য মানে হচ্ছে শব্দের মধ্যে, আর শেষ মানে তো শেষ, বা অন্ত মানে তো শেষ, এটা তো আমরা জানি, ঠিক আছে। আচ্ছা স্যার, শীট গুলো কিভাবে পাবো? অ্যাপে পাবা আর ওয়েবসাইটে পাবা, ঠিক আছে। অ্যাপে পাবা আর ওয়েবসাইটে পাবা। আচ্ছা, তানজিরুল হকের কমেন্ট পড়লাম, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আদি স্বরলোপ বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো মধ্য স্বরলোপ। শব্দের মধ্যে স্বরলোপ হলে তাকে মধ্য স্বরলোপ বলে। যেমন যেমন হচ্ছে দেখো নারিকেল, একটা এক্সাম্পল দেখি। নারিকেল, দন্তন্য র, এখানে একটা রস্যই ছিল, তারপর কেল ছিল, না রিকেল, এটা হয়ে গেছে। দেখো নারিকেলের রস্যইকারটা কি হয়ে গেছে? রস্যইকারটা বাদ চলে গেছে, এটা হয়ে গেছে নারকেল। মধ্য স্বরলোপ, মধ্যে একটা শর্ট ধ্বনি ছিল, সেটা লোপ পেয়েছে, তাই এটা হয়ে গেছে মধ্য স্বরলোপ। তাসমিয়া উদ্দিন বলছে অল ক্লিয়ার, অনেক ধন্যবাদ। বুশরা বলছে আরেকবার বুঝান। এই ধরনের প্রশ্ন করলে আসলে মানে বোঝানোটা কঠিন, তোমাকে ইদার বলতে হবে যে ভাইয়া এই নির্দিষ্ট জিনিসটা বুঝি নাই, অথবা তোমাকে টিচার ইনবক্সে জিজ্ঞেস করতে হবে। কারণ মানে কারণ হচ্ছে, আচ্ছা অনেকে বলছে স্যার একটু স্লো পড়ান। ওকে, স্লো পড়াচ্ছি, ঠিক আছে। এগুলো মনে রাখার উপায় কি? একজন জিজ্ঞেস হচ্ছে, এগুলো মনে রাখার উপায় হচ্ছে এগুলো বারবার পড়তে হবে, বারবার পড়ার কোনো বিকল্প নাই, বুঝছো? ভাইয়া স্বরলোপটা কি আবার বলবেন প্লিজ? বুঝো, লোপ মানে কি? আস্তে পড়াচ্ছি, ঠিক আছে, তোমরা কমেন্ট করছো একটু স্লো পড়ালে ভালো হয়, অবশ্যই স্লো পড়াচ্ছি, দাঁড়াও। বলো লোপ মানে কি?
দেখো এত স্লো পড়াচ্ছি যে এখন মনে করো তোমাদেরকে প্রশ্ন করে দাঁড়িয়ে আছি তোমাদের উত্তরের অপেক্ষায়। আয়েশা উমায়রা বলছি, লোপ মানে কি প্রশ্ন করেছে, আগে সেটা উত্তর দাও। লোপ মানে হচ্ছে কোনো কিছু বাদ চলে যাওয়া। কুরাইশি যে সূত্র, এগুলো মনে রাখবো কিভাবে, এগুলো বারবার পড়ে মনে রাখতে হবে। আমাদের আসলে মনে রাখার উপায়টা হচ্ছে বারবার পড়া বা চর্চা করা। আচ্ছা, আব্দুল আওয়াল বলছে টিচার কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও এক্ষুনি, যাতে তোমাদের মেসেজগুলো দ্রুততম সময় উত্তর দেয় বলে দিব। লোপ মানে হচ্ছে বিলুপ্ত। হ্যাঁ, জান্নাতুল নাইম বলছে কমে যাওয়া। কমে যাওয়া না, লোপ মানে হচ্ছে বিলুপ্ত হওয়া, লোপ পাওয়া মানে বাদ হওয়া, লোপ মানে হচ্ছে বাদ। এখন তাহলে স্বরলোপ মানে কি? স্বরলোপ মানে হচ্ছে স্বর, একটা আওয়াজ, একটা ধ্বনি লোপ পাওয়া। যদি একটা শব্দের শুরুতে, মধ্যে বা শেষে কোন স্বরধ্বনি লোপ পায়, তাহলে সেটাকে আমরা কি বলি? তাহলে সেটাকে বলতে পারবো আমরা হচ্ছে স্বরলোপ। ঠিক আছে, কি স্বরলোপ, বুঝতে পেরেছি, বাদ হওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন যদি কোনো শব্দের শুরুতে একটা স্বরধ্বনি থাকতো আগে, যেমন অলাবু, অলাবুতে কি ছিল আগে? অলাবু ছিল, এখন এটা অলাবু থেকে লাবু, লাবু থেকে লাভ হয়ে গেছে। অর্থাৎ ওই যে অটা ছিল, অলাবুর অটা ছিল, যেটা শুরুতে ছিল, শব্দটা কি ছিল? অ লাবু। এই যে অটা, দেখো এটা কিন্তু শব্দের শুরুতে বা আদিতে ছিল, আদি বা শুরুতে ছিল। এটা কাটা, এটা কাটা হয়ে গিয়ে এখন হয়েছে, প্রথমে লাবু হয়েছে, লাবু থেকে লাভ হয়েছে। তাহলে এটা কি দেখলাম? আদি স্বরলোপ। তার মানে আদি স্বরলোপ মানে কি? আদি শুরুর যে স্বরধ্বনিটা আছে সেটা লোপ পেয়েছে। একই রকম ভাবে যদি মধ্যে, শব্দের মধ্যে থাকা একটা স্বরধ্বনি লোপ পায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মধ্য স্বরলোপ। যেমন নারিকেল, আগে শব্দটা ছিল নারিকেল, এখন এই নারিকেলটার যে র এর উপর যে রস্বইকারটা ছিল সেটা আমরা বাদ দিয়ে এখন এটাকে বলি হচ্ছে আমরা নারকেল। এই যে রস্বইকার, এই যে ই ধ্বনিটা বাদ গেল, এটা কোথায় ছিল আগে? এটা ছিল মধ্যে। মধ্যে থেকে যদি স্বরধ্বনি বাদ যায় তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে মধ্য স্বর লোপ। মধ্য স্বর লোপ, খুবই সহজ। তারপরে দেখি আমরা অন্তঃস্বরলোপ। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ। যদি কোনো শব্দের শেষে থেকে একটা ধ্বনি লোপ পায়, স্পেসিফিক্যালি স্বরধ্বনি, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা অন্তঃস্বরলোপ। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা অন্তঃস্বরলোপ বলবো। দেখি তো, যেমন শব্দটা ছিল, যেমন শব্দটা আমি যদি দেখি রাতি, ঠিক আছে, শব্দটা আগে ছিল হচ্ছে রাতি। মনে করো শব্দটা ছিল এরকম, দেখো রাত্র, ঠিক আছে, রাত্র থেকে হয়েছে রাত্রি, রাত্রি, ঠিক আছে, রাত্রি থেকে হয়েছে রাতি, রাতি, রাতি থেকে হয়েছে রাত। এখন আমাদের এইগুলো আপাতত লাগবে না, রাত্র থেকে রাত্রি ইত্যাদি লাগবে না, আমরা একটু রাতি থেকে রাত কিভাবে হলো এটা বুঝি। এই শব্দটা কি ছিল আসলে? দেখো র যোগ ত যোগ একটা রস্বই, রাতি। এটা কি হলো? এটা হয়ে গেল র আকার রা, তরসিকা তো থাকলোই না, তাই না? তাহলে এটা হয়ে গেল র আকার রা ত, রাত, র আকার রা ত, রাত। অর্থাৎ এই যে রস্বইটা, এই রস্বইটা বাদ গেছে। যে রস্বইটা কোথায় ছিল? শব্দের অন্তঃস্বর, বা শব্দের অন্তঃস্বর মানে কি? শব্দের শেষ স্বর, শব্দের শেষে যেটা ছিল সেই ধ্বনিটা বাদ গেছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অন্তঃস্বরলোপ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এগুলো কোন বইতে আছে একজন বলেছে, এগুলো তোমরা ক্লাস 9-10 এর যে বাংলা ব্যাকরণ বই সেটাতে পাবা, চাইলে আমার স্লাইডটা দেখে পড়তে পারো, স্লাইডের মধ্যে সবকিছু আছে। ক্লিয়ার? সাবরিন সুলতানাত, এটার উত্তর অলরেডি দিয়েছি আমি। ধ্বনি পরিবর্তন বোঝার জন্য তোমাকে শব্দগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে একটা শব্দ মানে একটা শব্দ আগে কি ছিল আর এখন কি হয়েছে, এটা তোমাকে জানতে হবে আগে থেকেই। মানে একটা শব্দ দিলেই, র্যান্ডম একটা শব্দ দিলেই তুমি আসলে বলতে পারবে না যে শব্দটার ধ্বনি পরিবর্তন কেমন হয়েছে। বুঝছি? সায়েদ জামি অলরেডি উত্তর দিয়েছি, ক্লাস 9-10 এর বাংলা ব্যাকরণ বোর্ডের বইটাতে পেয়ে যাবে এটা। ওকে, চলো তাহলে সামনে দেখি। এইবার আমরা দেখবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। এবার আমরা দেখবো হচ্ছে ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান বিনিময়ের ফলে ধ্বনিগত যে অসঙ্গতি সৃষ্টি হয় তাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। বুঝছি কিছু? বুঝি নাই, এক্সাম্পল দেখলে হয়তো বা বুঝবো। তার আগে ডেফিনেশনটা আরেকবার দেখি।
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের, এতক্ষণ পর্যন্ত আমাদের সকল আলোচনা ছিল স্বরধ্বনি নিয়ে। এইবার আমরা আলোচনা করছি কি নিয়ে? এইবার আমরা আলোচনা করছি হচ্ছে হুমায়রা খন্দকার, কিছু না বুঝলে টিচার ইনবক্সে লিখে জানিয়ে দাও। তোমাদেরকে অলরেডি আমি ওই যে স্বর লোপটা অলরেডি 3বার বুঝিয়ে ফেলেছি, এখন তো আমাদেরকে একটু সামনে এগোতেই হবে। যদি না বুঝে থাকো ক্লাসের পরবর্তী পার্টটা দেখো, ওই অংশটা রেকর্ডের অংশ দেখে নিলে হয়তো বা বুঝবা, অথবা টিচার ইনবক্সে একটু স্পেসিফিক প্রশ্ন থাকলে লিখে জানাতে পারো। একজন তাসফিয়া জিজ্ঞেস করেছে আমার নাম কি, আমার নাম ফারহান সাকিব। আচ্ছা ওকে, দেখো এখন শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের, শব্দের মধ্যে কি, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান বিনিময়ের ফলে ধ্বনিগত যে অসঙ্গতি সৃষ্টি হয় তাই ধ্বনি বিপর্যয়, তার মানে রিপ্লেস হয়ে যাওয়া। ওই যে তোমরা সালফিউরিক অ্যাসিডের গা জানো, যে সালফিউরিক অ্যাসিডে কিভাবে এদিক থেকে ওইদিকে চলে যায়? মানে মনে করো, আচ্ছা সহজ এক্সাম্পল দিই, মনে করো মাঠে খেলছে হচ্ছে মেসি আর কি খেলছে, মেসি আর হচ্ছে মার্টিনেজ খেলছে, ঠিক আছে, মেসি আর মার্টিনেজ খেলছে। এখন মেসির তো বয়স হয়েছে, মেসিকে কোচ চাচ্ছে রিপ্লেস করতে, ঠিক আছে, মানে মেসি আগে খেলছিল ফরওয়ার্ড পজিশনে, উপরে খেলছিল ফরওয়ার্ড, ঠিক আছে, তো উপরে তো অনেক দৌড়াতে হয়, মানে নিচ থেকে গোলকিপার উঁচু করে বল মারে, এয়ার বল মারে, তো জীবন বাজি রেখে দৌড়ে গিয়ে বল ধরতে হয়, তো অনেক দৌড়াদৌড়ি করতে হয় উপরে। মেসি এত যদি দৌড়িয়ে যদি এত না পারে, তখন মেসিকে মনে করো একটু নিচের দিকে নামে আনলো, মধ্যের দিকে নামে আনলো, অর্থাৎ মেসিকে দিল মনে করো এইদিকে মারিয়াও থাকতে পারে, ডি মারিয়াও থাকতে পারে, ঠিক আছে, মেসিকে দিল মারিয়ার পজিশনে আর মারিয়াকে দিল মেসির পজিশনে। এই যে রিপ্লেসমেন্টটা, এইটা ফুটবল খেলায় যদি করা হয় তাহলে কি হয় জানো? তাহলে একটা বিপর্যয় হয়। বিপর্যয় মানে কি? মানে মেসি তো লেফট ফুটের প্লেয়ার, তাই না? মেসি মনে করো সেন্টার ফরওয়ার্ডে খেলে, বা হচ্ছে মেসি মনে করো লেফট উইং এ খেলে, ওকে হোয়াট এভার। কিন্তু মেসিকে যদি নিচের দিকে আনা হয়, মেসিকে যদি মনে করো সেন্টার ব্যাক পজিশনে খেলানো হয়, ডিফেন্সে যদি খেলানো হয়, বা মেসিকে মনে করো যদি গোলকিপার হিসেবে খেলানো হয়, তাহলে দলের ট্যাকটিক্সে কি ঘটবে? তাহলে দলের যে ট্যাকটিক্স সেটাতে যেটা ঘটবে সেটাকে বলা হবে বিপর্যয়। অর্থাৎ না বুঝে উল্টাপাল্টা যদি এরকম একজনকে আরেকজনের জায়গায় রিপ্লেস করা হয়, তাহলে দলের ট্যাকটিক্সে কি হবে? বিপর্যয় ঘটবে, ঠিক আছে। ওরে বাবা, ঋতু বলছে সমাবস্থা নাকি প্রতিস্থাপন বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, খুবই ভালো, কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া এটা বুঝো। ট্যাকটিক্সে কি ঘটবে? না বুঝে শুনে একজনকে আরেকজনের জায়গায় রিপ্লেস করলে মহা বিপর্যয় ঘটবে। এখন দেখি আমরা ধ্বনি বিপর্যয়টা কিরকম। যেমন মনে করো শব্দটা ছিল পিশাচ, পিশাচ। এখন এটা উচ্চারণ করতে গিয়ে অনেকের জন্য সুবিধা হয়, এটাকে যদি আমরা পিচাস বলি, পিচাস। যেমন রিক্সা, রিক্সাকে যদি আমরা বলি রিস্কা, দেখো রিস্কা, রিস্কা কি আছে এখানে? আচ্ছা এখানে মনে হয় নাই, আমি একটু দেখাই, দেখো মনে করো রিস্কা, ঠিক আছে, এইটাকে যদি আমি উচ্চারণ করি হচ্ছে রিস্কা, এই রিক্সাকে, ঠিক আছে, রিক্সাকে যদি আমি রিস্কা উচ্চারণ করি তাহলে কয়ের জায়গায় তালব্যস্য আসে, তালব্যস্যের জায়গায় ক আসে। আবার এখানকার এক্সাম্পল যদি দেখি, এখানে একটা তালব্যস্য ছিল, তালব্যস্যর পরে চ ছিল, আর এইটা পরিবর্তন হয়ে কি হয়েছে? আগে চ এসেছে, তারপরে তালব্যস্য এসেছে, অর্থাৎ তালব্যস্যর জায়গায় গেছে চ, আর চ এর জায়গায় এসেছে তালব্যস্য। এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট, বা তোমাদের সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপন বিক্রিয়া। এই ধরনের প্রতিস্থাপন যখন হয় ফুটবল খেলার মাঠে যদি হয়, তাহলে এটা কি হয়? একটা বিশাল বিপর্যয় ঘটে, এবং ধ্বনি বিপর্যয় সেরকম, ঠিক আছে। লোকসানকে লোসকান কে বলে? যারা বলে তারা অশুদ্ধ উচ্চারণ করে, তারাই আমাদের এই 12টা বাজিয়েছে, ঠিক আছে। যদি সবাই ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারতো, বিশ্বাস করো আজকে আমাদের ধ্বনি বিপর্যয়ের মতো এত কঠিন খটমটে টপিক পড়তে হতো না, যদি সবাই শুদ্ধ উচ্চারণ করতে পারতো। থ্রিকে যদি সবাই থ্রি না বলে থ্রি বলতো, ঠিক আছে, ক্রিংকে যদি কিরিং না বলে সবাই ক্রিং বলতো, রিক্সাকে যদি রিস্কা কেউ না বলতো, তাহলে ধ্বনি বিপর্যয় নামক এই যে টার্মটা, ধ্বনি পরিবর্তন নামক এই যে টার্মটা, এটার জন্ম হতো না, এটা পড়তে গিয়ে আমাদের এত কষ্ট হতো না, ঠিক আছে। এই জন্য আমরা কি চেষ্টা করবো? আমরা চেষ্টা করবো সবসময় শুদ্ধ উচ্চারণ করতে, না হলে আমাদের পরবর্তী যে সকল জেনারেশন, ঠিক আছে, তাদেরকে দেখো এখানে কয়টা শব্দ আর পরিবর্তন হয়েছে, লোকসান লোসকান হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি আরো অনেক বেশি
শব্দের উচ্চারণ ভুল করে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা যতগুলো না ধ্বনি পরিবর্তন পড়েছি তার চেয়ে অনেক বেশি ধ্বনি পরিবর্তনের এক্সাম্পল পড়তে হবে, বুঝছো? তার মানে এটা হ্যাঁ, শুভরা বলছে এটা নাকি পঞ্চগড়ে উচ্চারিত হয়, পঞ্চগড়ে লোকসানকে লোসকান বলে। ওকে, ভালো কথা জানলাম শুভরায়ের কাছ থেকে। বিচিত্র বড়ুয়া বলছে আসলেই এক্স্যাক্টলি, কথা কিন্তু সত্য। আমরা যদি ভুল করি, তানিয়া আক্তার বলছে ভাইয়া এক্সামে এগুলো কিভাবে আসবে? এইচএসসি পরীক্ষায় ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখানে যা কিছু পড়ছি এগুলো অ্যাডমিশনের জন্য পড়ছি, যাতে তোমরা অ্যাডমিশন সিজনে, অ্যাডমিশন জার্নিতে তোমরা যাতে খাবি না খাও, এই জন্য, বুঝছো? আচ্ছা, ওকে। তারপর দেখবো হচ্ছে সমীভবন। শব্দ মধ্যস্থ দুইটা ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে সমীভবন বলে। ঠিক আছে, সমীভবন বলে। এটা হচ্ছে জন্ম জন্ম হবে, কাদনা কান্না হবে। এটা কি? শব্দ মধ্যস্থ দুইটা ভিন্ন ধ্বনি, দুইটা আলাদা ধ্বনি একে অপরের প্রভাবে যদি কাছাকাছি চলে আসে, একে অপরের প্রভাবে যদি কাছাকাছি চলে আসে। কই গেল? একে অপরের প্রভাবে যদি কাছাকাছি চলে আসে। আচ্ছা, এই যে দেখো, এইটা জন্ম হবে না, এটা জন্ম হবে। দেখো, শব্দ মধ্যস্থিত দুটি ভিন্ন ধ্বনি, ধ্বনি। জন্মতে কি ছিল? জন্মতে ছিল হচ্ছে একটা দন্তন্য যোগ একটা ম। ঠিক আছে, এইটাকে অনেকে উচ্চারণ করে ভুল, এটা ভুল এসেছে টাইপিং মিস্টেক, এটা জন্ম হবে, জন্ম। এটাকে অনেকে ভুলে উচ্চারণ করে কি জানো? জন্ম। বাপের জন্মে এমন দেখিনি, জ ম ম, অর্থাৎ যেটা আগে ছিল দন্তন্য যোগ ম, সেটা হয়ে গেছে কি? সেটা হয়ে গেছে ম যোগ ম। কাদোনা। ঠিক আছে, এখানে একটা ছিল দ, একটা ছিল দন্তন্য, দুইটাই হয়ে গেছে সেম, দুইটাই হয়েছে ন। তার মানে কি হয়েছে? অল্প বিস্তর সমতা লাভ করে। তার মানে দুইটা বর্ণ বা দুইটা ধ্বনি যখন একদম কাছাকাছি হয়ে যায়, তখন কাছাকাছি বা একই যখন হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? সমীভবন। কি বলা হয়? সমীভবন। ঠিক আছে, হ্যাঁ। সুরাইয়া বলেছে আমাদের এখানে লোকসান বলা হয় না, বলা হয় যে ঠকলাম। রাইট, এটা আমি অনেক শুনেছি যে ওস্তাদ গরু কিনে তো ঠকছেন, গরু কিনে লস খেয়েছেন, এটা বলে না, বলে কি গরু কিনে তো ঠকছেন। ঠিক আছে, আচ্ছা, একজন বলছে প্লিজ স্যার লাল কালারটা চেঞ্জ করেন, টুকু দুঃখিত, ভুল হয়েছে, সরি। সবুজ কালার, তোমরা যা বলবা তাই হবে। ক্লিয়ার? আমরা সমীভবন খুবই সহজ। সমীভবন হচ্ছে যখন এরকম হয় যে একটা যুক্ত বর্ণ আমরা দেখছি, যেমন জন্ম, ঠিক আছে, বা জন্ম। জন্ম ছিল, উচ্চারণটা ছিল জন্ম, শুদ্ধ শব্দটা ছিল জন্ম, দন্তন্য যোগ ম। দুইটা কাছাকাছি থাকলে আমরা কি করবো? আমরা দুইটাকে একসাথ করে ফেলি। অনেকে জন্ম না বলে আমরা জন্ম বলি। ঠিক আছে, জন্ম না বলে আমরা জন্ম বলি। ক্লিয়ার? আব্দুল আওয়াল, চেঞ্জ করলাম তো, এতবার একই কমেন্ট করলে কিভাবে হবে? কালার তো চেঞ্জ করলাম। আচ্ছা, ঝুমা বলছে কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না একটু বলি। জাকিয়া রাইসা বলছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ জাকিয়া। ক্লিয়ার? ওকে, ব্লু বলেছে রিদওয়ান খান। এখন কোন কালার নিয়েছি? আচ্ছা, বাবারে বাবা, চয়েসের কোনো সীমা নাই। মনে হয় যে ক্লাস করতে না রেস্টুরেন্টে খাবার খেতে এসেছো। মেনু কার্ড বলছে ভাইয়া ব্লু ব্লু। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। তারপর দেখি প্রগত। প্রগত কোনটা? পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনির সদৃশ্য প্রাপ্ত হলে তাকে প্রগত সমীভবন বলে। যেমন পক্ক, এটা হয়ে গেছে কি? দেখো, পক্কটা হয়ে গেছে পক্ক, এরকম। চক্র, চক্রটা কি হয়েছে? চক্র, এরকম হয়ে গেছে। ঠিক আছে, লগ্ন, লগ্গ, এরকম। প্রগত কোনটা? আমরা কিন্তু আগেই পড়েছি, প্রগত মানে হচ্ছে শুরুরটা, তারপর কোনটা? তারপর হচ্ছে পরাগত, শেষেরটা। অর্থাৎ প্রগত মানে কি? যখন ধ্বনির যে পরিবর্তন হবে, এটা হচ্ছে শব্দের আদিতে যে পরিবর্তন হবে, সেটা হবে হচ্ছে প্রগত। আর ধ্বনির পরিবর্তনটা যদি শব্দের শেষ ধ্বনি নিয়ে কাজ করতে হয়, তখন সেটা কি হবে? জাহিদুল ইসলামকে ধন্যবাদ নাইস ক্লাস বলে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তানজিরুল হক, তোমাকেও ধন্যবাদ ক্লাস ভালো লাগার জন্য। তার মানে দেখেছো, আমরা কিন্তু এই সমীভবনেও আবার পেলাম যে প্রগত আর পরাগত। প্রগত মানে কি? প্রগত মানে হচ্ছে প্রথম বা আদিতে, শুরুতে পরিবর্তন। আর পরাগত মানে হচ্ছে পরে আগত, যেটা শেষে এসেছে, যেটা অন্ত, শব্দের অন্তে পরিবর্তন।
অনন্য কি? অনন্য আগেই দেখেছি যে পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে যখন একটা আরেকটাকে প্রভাবিত করে, মানে শুরুরটাও প্রভাবিত হয়ে পাল্টে যায় না, আবার শেষেরটাও প্রভাবিত হয়ে পাল্টে যায় না, একটার প্রভাবে যখন দুইটার প্রভাবে পাল্টে যায়, ঠিক আছে, তখন কি হয়? তখন এটাকে আমরা বলি অনন্য সমীভবন। অনন্য সমীভবন। অ্যাডমিশন এমসিকিউ ধরন কিভাবে আসবে? প্রথম কথা হচ্ছে ধরন বানানটা ভুল, ধরন বানান দন্ত ন দিয়ে হবে। এটাই আজকে আমাদের নত্ব সত্য বিধানে পড়ানোর টার্গেট। বেস্ট ক্লাস বলছি ইশরাত জাহান, অনেক ধন্যবাদ। যদি আজকে একটা কঠিন টপিক পড়ছি, একটা জিনিস তোমাদেরকে একটু বলি, শুনো। আজকের ক্লাসটা অন্যান্য ক্লাসের চেয়ে কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক। কঠিন টপিক কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক না, এটা কঠিন টপিক, বিলিভ মি, এটা আসলেই কঠিন টপিক। কিন্তু তোমাদের অনেকের কাছে টপিকটা অনেক বেশি কঠিন হওয়ার কারণ আমার কাছে মনে হচ্ছে এই টপিকটা নিয়ে ক্লাস 9-10 তোমাদের যে পড়ালেখাটা করার কথা ছিল, অর্থাৎ এসএসসি লেভেলে ধ্বনি পরিবর্তন নিয়ে তোমাদের যা পড়ার কথা ছিল তোমরা আসলে সেটা পড়ো নাই। এটা আমি তোমাদের দোষ দিব না, কারণ শর্ট সিলেবাস ছিল। এখন এটাও বুঝো, এটা যেমন তোমাদের দোষ না, এটা কিন্তু পার্টিকুলারলি আমারও দোষ না যে ভাইয়া আজকে এত কঠিন টপিক কেন পড়াচ্ছেন। কারণ এই টপিকটা তুমি যদি এসএসসি তে পড়তা তাহলে এইচএসসি তে এসে তোমার কাছে এই টপিকটা এত কঠিন লাগতো না। কিন্তু এখন কি করার বলো, তখন করোনার কারণে শর্ট সিলেবাস ছিল, তখন তো এনজয় করেছো তাই না? এই টপিকটা যদি এসএসসি তে পড়তে হতো তখন তো খারাপ লাগতো, তখন তো কঠিন লাগতো, কিন্তু তখন তো এনজয় করেছো। এই কারণে এখন একটু কষ্ট হলেও আমাদেরকে এটা পড়তে হবে। এটা বাসায় আজকের ক্লাসের পরে এটা একটু বাসায় পড়বো, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। ঠিক আছে? 9-10 পড়েছি, নওশিন বলেছে না সহজ। আচ্ছা, ক্লাস 9-10 যারা পড়েছে তাদের কাছে কিন্তু সহজ মনে হওয়ার কথা, রাইট? নওশিন যেমন বললো অল টাইম 5 স্টার দেওয়ার কথা বলেছে একজন। জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো? একটু বোঝো ঠান্ডা মাথায়। আজকের ক্লাসে যদি কারো কাছে কঠিন মনে হয় তার মানে এই না যে তুমি শিক্ষার্থী হিসেবে খারাপ, তার মানে এই না যে এই টপিকটা অনেক দুর্বোধ্য, এই টপিকটা কখনোই তুমি বুঝবে না, একেবারেই না। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। বিভীষণের প্রতি মেঘনাদ আমি যখন নিজে 2000 কত সালে পড়লাম, 13 সালে যখন পড়লাম, 2013-তে যখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়লাম, তখন আমার কাছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা যত কঠিন লাগতো, এই তো সেদিন তোমাদেরকে যখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়ালাম, যেটা আমার হয়তো বা 100 বারের উপর পড়া হয়েছে কবিতাটা, কারণ গত 7 বছর ধরে আমি স্টুডেন্টদেরকে পড়াই, তো পড়াতে গেলে তো আরো অনেক বেশি পড়া হয়। নিজে পরীক্ষার জন্য যদি একবার পড়তাম তাহলে তোমাদের পড়ানোর জন্য হয়তো বা 10 বার করে পড়তে হয়। বারবার পড়তে গিয়ে এটা সহজ হয়ে গিয়েছে। এটা এমন না যে মানে একটা জিনিস তুমি আজকে ফার্স্ট টাইম পড়বা, ফার্স্ট টাইম পড়লেই সহজ হয়ে যাবে, ব্যাপারটা একদমই এরকম না। আমি 9-10 পড়ি নাই তাও বুঝতেছি, হ্যাঁ, কারণ আমরা খুব কঠিন কিছু তো, আরে বুঝো বাবারা, এই টপিক ক্লাস 9-10 এর বাচ্চারা যদি বুঝতে পারে, অন্য সময় তোমাদের সময় সিলেবাসে না থাকতে পারে কিন্তু অন্য সময় তো সিলেবাসে ছিল, মানে আমার সময় তো এটা ক্লাস 9-10 এর সিলেবাসে ছিল। আমরা যদি বুঝতে পারি তোমরা কেন বুঝতে পারবে না বলো? আর কতক্ষণ হবে ক্লাস? সহজ লাগছে? একটুও কঠিন না। আমি একটু হালকা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিলাম তোমাদের কারো কারো কমেন্ট দেখে, অনেকে বলছে ভাই অনেক কঠিন, কিছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে রেডারের উপর দিয়ে যাচ্ছি, এই জন্যই আমি একটু কুল ডাউন ফেজে আছি, মানে পড়াটা একটু স্লো ডাউন করেছি। আজকে আমি দেখি আমার কাছে যতগুলো স্লাইড আছে, আমি আসলে ঠিক করেছিলাম যে তোমাদেরকে এই ধ্বনি পরিবর্তন পড়ানোর পরে নত্ব সত্য বিধান পড়াবো। আমাকে একটু তোমরা বলবা যে আমরা কি আজকে শুধু একটা টপিক কভার করলে ভালো হয় কিনা। আমি তোমাদেরকে একদম ফ্র্যাঙ্কলি বলি, আজকে আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 3টা টপিক কভার করার: ধ্বনি পরিবর্তন, নত্ব সত্য বিধান এবং সন্ধি। তো আমি ক্লাসের কন্টেন্ট দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা ক্লাসে তোমরা আসলে এত বড় বড় এবং এত ইম্পর্টেন্ট 3টা টপিক কভার করতে পারবা না, এই জন্য আমি টার্গেট করেছিলাম আজকের ক্লাসে ধ্বনি পরিবর্তন এবং নত্ব সত্য বিধান পড়াবো। এখন তোমরা কি আমাকে একটু বলবা যে আমরা কি শুধু একটাকে টার্গেট করবো কিনা? আজকে ক্লাসে কি আমরা শুধু ধ্বনি পরিবর্তন পড়বো, নত্ব সত্য বিধানকে আরেক দিনের জন্য আমরা রেখে দিব? ঠিক আছে। বই পরিবর্তন করেছিল আবিদ বলেছে, ওকে, আপনার ইচ্ছা স্যার। জি একটা, এমিলি বলছে অনলি ওয়ান, ফাতেমা বলছে অনলি ওয়ান, অয়ন বলছে একটা করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ধীরে সুস্থে আগাই, ঠিক আছে, একদমই তাড়াহুড়া নাই, আমরা ধীরে সুস্থে আগাই, আমরা এই টপিকটা যতটুকু যেতে পারি আমরা এই টপিকটাতে যাব, ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের জন্য যেভাবে সুবিধা হয়, দেখো একটা ক্লাস বাড়ানো কমানোতে আসলে খুব বেশি সমস্যা আছে তা না, হয়তো আরেকদিন একটু রিস্কেডিউল করতে হবে। আমাদের এন্ড থেকে আমরা হালকা কি নিব, প্যারা না প্যারা, প্যারা প্যারা নিব, ঠিক আছে, আমরা হালকা প্যারা নিব, অসুবিধা নেই, একটাই পড়বো। ক্লিয়ার?
এখন খুশি সবাই যারা বলছিল ভাইয়া কঠিন, ভাইয়া স্লো পড়ান, ভাইয়া কিচ্ছু বুঝছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, রেডারে ধরতে পারছি না, তারা এখন খুশি কিনা বলো। ঠিক আছে, স্বাধীনতার আস্বাদ পেয়েছো। একজন বলছে নত্য সত্য বিধান পড়ান। আরে বাবা, এটা পড়ানো হচ্ছে অর্ধেক, এখন নত্য সত্য বিধান পড়ানো শুরু করলে এটাও শেষ হবে না, নত্য সত্য বিধানও শেষ হবে না। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন যদি বেশি বড় না হয় তাহলে দুইটা পড়ান। আচ্ছা, একটু দেখাই তোমাদেরকে ধ্বনি পরিবর্তন কতটুকু। এটা হচ্ছে আমাদের 7 নম্বর। ঠিক আছে, আমি এবার একটু তোমাদেরকে দেখাই আমাদের এরপর আর কি কি স্লাইড আছে। ওইটা তো 7 নাম্বার। হ্যাঁ, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এরপরে অবজেক্টিভ সলিউশন আছে। এইবার তোমরা আমাকে বলো যে আমরা কোনটা পড়বো, বলো। বুঝতে পেরেছি। তুরিন বলেছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আপনি পড়ানোর পর সহজ হয়ে গেছে। জি খুশি। মোহাম্মদ রাইয়ান অনেকগুলো ইমোজি, আগুনের ইমোজি দিচ্ছে। স্যার অ্যাক্টিভ থাক। ঠিক আছে ভাই, আপনি ভালো পড়ান, অনেক ধন্যবাদ। আমি তো আজকে হতাশ হয়ে যাচ্ছিলাম, হায় হায় আমার কি পড়ানোর অ্যাবিলিটি কমে গেছে, শিক্ষার্থীরা আজকে বুঝতে পারছে না কেন। অনলি ওয়ান। ওকে চলো একটাই পড়বো, রাইট, ডান, অন্যটা পরে পড়বো না, সমস্যা নেই। এখন আমরা একটু সমীভবনটা দেখি। সমীভবন, ঠিক আছে, আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো হচ্ছে সমীভবন। সমীভবন, আচ্ছা, কই গেল আমাদের সমীভবন? সমীভবন ধরে আনি তারা। হ্যাঁ, সমীভবন। সমীভবন তো অলরেডি তোমাদেরকে বললাম যে কখন কি ধরনের পরিবর্তন হয়। যদি শুরুতে পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে প্রগত। আর প্রতে কি? প্রতে হচ্ছে প্রথম, প্রগত, প্রথমে আগত। প্রগত মানে কি? প্রগত মানে হচ্ছে প্রথমে আগত। প্রগত মানে কি? প্রথমে। ঠিক আছে, এই যে দেখো, প্রগত মানে কি? প্রথমে আগত। প্রগত, প্রথমে আগত। ঠিক আছে, প্রগত মানে হচ্ছে প্রথমে আগত। আচ্ছা, তারপর দেখি পরাগত। পরাগত মানে কি? পরাগত মানে হচ্ছে পরে আগত। পরে আগত, এইভাবে মনে রাখবো, পরে আগত। আচ্ছা, সমীভবনটা অলরেডি বলেছি। সমীভবনে অন্যান্য মানে কি? মানে হচ্ছে প্রথমেও ঝামেলা নাই, পরেও ঝামেলা নেই, একটা স্বরধ্বনির একটা ধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনি যদি পাল্টে যায় তখন সেটাকে আমরা বলছি অনন্য। ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অনন্য। ওকে, এইবার একটু দেখি বিষমী ভবন। আচ্ছা, এটা আমাদের নতুন, এই বিষমী ভবনটা একটু দেখি। বিষমী ভবন, ঠিক আছে, বিষমী ভবন দেখি। প্যারা নাই, চিল বলেছে। ওকে, একজন বলছে ক্যামেরা ঠিক নাই ভাইয়া। না, ক্যামেরা ঠিক আছে, আমাদের বোর্ডটার রেশিওটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। দাঁড়াও তো, বোর্ডের রেশিওতে কি ঝামেলা, আমি একটু দেখি বোর্ডের রেশিওটা একটু ঠিক করি। না, এখনো বোর্ডের রেশিওটা ঠিক হলো না কেন? আমাদের একটা সেকেন্ড সময় দিবা আমাকে, আমি হচ্ছে আমাদের রেশিওটা ঠিক করি। ওকে, সো ডান। আমরা এইবার একটু আমাদের পরবর্তী যে পার্টটা সেটা একটু দেখে নেই। আমরা পড়লাম হচ্ছে 7 নম্বর পর্যন্ত, সমীভবন পর্যন্ত। এইবার আমরা দেখবো হচ্ছে কি? এবার আমরা দেখবো হচ্ছে 8 নম্বর বিষমীভবন। ঠিক আছে, এইবার আমরা দেখবো হচ্ছে 8 নম্বর বিষমীভবন। দুটো সমবর্ণের একটার পরিবর্তনকে বিষমীভবন বলে। দুটা সমবর্ণ, ঠিক আছে, দুটা সমবর্ণ যদি পরিবর্তন ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা বিষমীভবন বলবো। একটু দেখি, দুটো সমবর্ণ তার মানে দুটো একই বর্ণ। শরীর, দেখো শরীর, ঠিক আছে, র, এটাও র,
দুইটা কি বর্ণ? সমবর্ণের একটার পরিবর্তনকে, কয়টার পরিবর্তন? একটার পরিবর্তন যদি হয়, একটার পরিবর্তন যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? বিষমীভবন। বিষমীভবন। কেন কেন কেন? কারণ হচ্ছে আমরা জানি সমীভবন মানে কি। দেখো তো, আমরা যদি একটু দেখি সমীভবন কি। সমীভবন হচ্ছে দুইটা দুইটাকে প্রভাবিত করবে। দেখো, পূর্ববর্তী পরবর্তী হ্যান ত্যান এগুলো পরে বুঝো। পরস্পরকে প্রভাবিত করে অন্য একটি ধ্বনিতে সদৃশ রূপে হলে, তার মানে দুটি যখন একই রকম হয়, দুইটা ধ্বনি যখন একই রকম হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমীভবন। দুইটা ধ্বনি, এই যে দেখো এখানে বলছে অন্য একটি ধ্বনিতে সদৃশ রূপে হলে, একই রকম যখন হয়, সদৃশ বা সিমিলার একই রকম যদি হয়, তাহলে সেটা হচ্ছে আমার সমীভবন। বিষমীভবন মানে কি? বিষমীভবন হচ্ছে একই ছিল, দুইটা একই ছিল, সেখান থেকে একটাকে যদি আমি পাল্টায় ফেলি, তাহলে সেটা হবে হচ্ছে বিষমীভবন। বুঝছো? তার মানে সমীভবন কোনটা? সমীভবন, সমীভবন হচ্ছে দুইটাকে একই করলাম যখন, দুটাকে আমরা যখন একই করব, দুটাকে একই করব, ঠিক আছে? আর আমাদের বিষমীভবন কখন? বিষমীভবন হচ্ছে যখন দুটাকে আমরা কি করব? দুটাকে আমরা আলাদা করব। দুটাকে আমরা কি করব? দুটাকে আমরা আলাদা করব, তখন বিষমীভবন হবে। যেমন শব্দটা ছিল শরীর, শরীরে দুইটা র, দুইটা রকে আমরা একসাথে উচ্চারণ করতে পারি না, আমরা তো ওই যে থ্রি কে উচ্চারণ করি থ্রি। তাহলে আমরা কি করব? শরীরকে আমরা উচ্চারণ করছে রিল হিসেবে, শরীর, ঠিক আছে? ওই যে ফেসবুকে রিল দেখা যায় না, আমরা ওরকম করে উচ্চারণ করি রিল, শরীর, ঠিক আছে? শরীর, শরীর বলতে পারি না, বলে হচ্ছে শরীর, ঠিক আছে? তোমার তোমার শরীরটা কেমন বলি না, বাজান তোমার শরীরটা কেমন? এই যে শরীরকে আমরা বলছি হচ্ছে শরীর। দুইটা র ছিল, একটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো? এটাকে বিষমীভবন। লাল, আরেকটা এক্সাম্পল দেখো, লাল, দুইটা ল কিন্তু, ল যোগ ল, দুইটা ল একসাথে থাকলে কি ভালো লাগে? না, ভালো লাগে না, আমরা তো বলতে পারি না, আমরা বলছি নাল। নাল পিরান, পিরান মানে কি? পিরান হচ্ছে জামা। অনেক জায়গায় খুব সম্ভবত রংপুরের দিকে লালকে অনেকে নালও বলে, নাল, ঠিক আছে? বুঝছি। তানজিদ হাসান বলছে আজকে আমাদের নবীন বরণ হয়েছে, কেমন লেগেছে নবীন বরণ? ক্লিয়ার? বুঝতে পেরেছি ভাইয়া, এখন থেকে ব্লু কালার পেজ। ওকে ওকে, বুঝতে পেরেছি, আগে বুঝতে পারিনি, এই জন্য দুঃখিত। তোমাদের ফিডব্যাকের জন্য ধন্যবাদ। দ্বিত্ব ব্যঞ্জন দেখি এবার। দ্বিত্ব ব্যঞ্জন কি ব্যঞ্জন? দ্বিত্ব ব্যঞ্জন। আচ্ছা, এইটা ঘটনা কি? কখনো কখনো জোর দেওয়ার জন্য, এই যে আমি যে একটু জোর দিয়ে বললাম, একটু এমফেসাইজ করলাম, বুঝছো? এটা করার জন্য কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত বা শব্দের অন্তর্ভুক্ত, অন্তর্গত মানে হচ্ছে শব্দে আছে, শব্দের ভেতর আছে, এরকম ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। মানে কি? মানে দুইবার উচ্চারণ হয়। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার, দুই দুই, দ্বিগুণ। এসে গেল নতুন ভিম লিকুইড দ্বিগুণ শক্তিতে, ঠিক আছে? এই যে দ্বিগুণ, এই দ্বিগুণকেই বলা হচ্ছে দ্বিত্ব। দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। দেখি তো কেমন? যেমন পাকা, এটা হয়ে গেছে, দেখো দ্বিত্ব হয়েছে, পাক্কা। সকাল, সেই সকাল বেলা এসেছি, সকাল, সকাল হয়ে গেছে কি? সকাল। একেবারে, এটা হয়ে গেছে, এই কটা হয়ে গেছে একেবারে। বুঝছো? কখনো কখনো একটু বেশি এমফেসাইজ করার জন্য, একটু বেশি জোর দেওয়ার জন্য, একটু বোল্ডলি বলার জন্য আমরা কি করি? আমরা শব্দের উচ্চারণটাকে দ্বিত্ব করে ফেলি, দুইবার করে ফেলি, রিপিট করি, একটু রিডান্ডেন্ট করে ফেলি, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। পাক্কা পাঁচক্রোশ হাটিয়া, সকালবেলা স্কুলে যাইতাম, বিদ্যালয়ে যাইতাম, ঠিক আছে? পাক্কা পাঁচ ক্রোশ হাটিয়া সকালবেলা কই যাইতাম? বিদ্যালয়ে যেতাম। বাবর, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, বেশি করে এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলের কোনো কমতি নাই, কি বলো? আমার তো মানে মনে করো এখানে দ্বিত্ব ব্যঞ্জন, একটা টার্মের আন্ডারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কতগুলো এক্সাম্পল, এক্সাম্পলই তো আমার কাছে বেশি মনে হচ্ছে। দ্বিত্ব ব্যঞ্জন ক্লিয়ার? দ্বিত্ব ব্যঞ্জন কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন খুবই সহজ, বাকিগুলোর চেয়ে তো সহজ বটেই। ভাইয়া এটা সায়েন্সের শিক্ষার্থীদের লাগবে? জি লাগবে, লাগবে লাগবে।
কি অ্যাডমিশন টেস্ট দিবা না? অ্যাডমিশন টেস্টে বাংলা দিবা না? এটা ক্লিয়ার? নাবিলা বলছে আপনি ভালো উদাহরণ দেন ভাইয়া, বুঝি নাই এটা কি কমপ্লিমেন্ট অর কমপ্লেন? ক্লিয়ার। তাসনিম সাবা বলছে ক্লিয়ার। একজন বলছে চিক্কন। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, হাজার বছর ধরে উপন্যাসে বনে, সর্বলক্ষণ কাম চিক্কন, ভাটুই রে না দিব শাড়ি, ভাটুই যাবে বাপের বাড়ি, কি যেন একটা কবিতা ছিল, ঠিক আছে? অর্থ বুঝি নাই, তবে চিক্কন শব্দটা ওখানে আমরা পড়েছিলাম, সর্বলক্ষণ কাম চিক্কন। অন্বেষা বলছে টিচার ইনবক্সে নাকি উত্তর দেওয়া হচ্ছে না, দাঁড়াও, এই টিচার ইনবক্সে উত্তর দাও ঠিকঠাক। ওকে, দ্বিতীয় ব্যঞ্জন বুঝলাম। এইবার পরটা দেখি ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি মানে কি আমরা একটু দেখি, আমাদের যেহেতু এখন হাতে সময় আছে আমরা কিন্তু এখন স্লো যাচ্ছি, কারণ তোমাদের কাছে মনে হচ্ছিল যে ভাইয়া একটু দ্রুত হয়ে যাচ্ছে, ভাইয়া বুঝতে পারছি না, টপিকটা যেহেতু কঠিন এই জন্য কিন্তু তোমাদের অনুরোধের বিবেচনায় স্লো পড়াচ্ছি। এখন একটু মনোযোগ দাও। তাহলে তোমরা একটা জিনিস চেয়েছো যে ভাইয়া আজকে একটা টপিক পড়ান, ভাইয়া আজকে একটু স্লো পড়ান, বুঝতে পারছি না, ধীরে ধীরে যান। আমি সেটা করছি। এখন তোমাদের কাছ থেকে আমার চাও কি একটু মনোযোগ দিতে হবে, আর বেশিক্ষণ না, আর তো পড়বো মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টা একটু মনোযোগ দাও। দেখো দেখো মনোযোগ দিয়ে দেখো, ব্যঞ্জন বিকৃতি। আমরা আকৃতি শব্দটা তো জানি তাই না? আকৃতি, আকৃতি মানে কি? মানে হচ্ছে আকার কেমন, দেখতে কেমন। এই আকৃতির যখন এরকম কোনো পরিবর্তন হয় যেটা দেখতে ভালো লাগে না, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বিকৃতি। তখন সেটাকে আমরা কি বলতে পারি? তখন সেটাকে বলতে পারি হচ্ছে আমরা বিকৃতি, মানে পরিবর্তন হওয়া, এবং মোস্টলি খারাপ ভাবে পরিবর্তন হওয়া। ফর এক্সাম্পল, মনে করো যে এরকম হলো যে কেউ নিজের উপর অতিরিক্ত প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি ইত্যাদি করে নিজের চেহারা এমন বানিয়ে ফেলেছে যে তাকে এখন দেখলে চেনাই যায় না, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিকৃতি, আকৃতির বিকৃতি ঘটা। ক্লিয়ার? আচ্ছা, এইবার একটু দেখি আমাদের টার্মটা, ব্যাকরণের টার্মটা কি বলে। শব্দের মধ্যে কোন কোন সময় কোন ব্যঞ্জন কি, কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে বলে ব্যঞ্জন বিকৃতি। একে কি বলে? একে বলে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, শুনে তো ভালোই লাগলো, এক্সাম্পল দেখি। শব্দের মধ্যে কোন কোন সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। তার মানে কোনো কারণই নাই, একদম র্যান্ডম একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তে যদি অন্য একটা ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা কি বলতে পারি? তখন আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। সবগুলো কি লাইন বাই লাইন মুখস্থ করবো? উত্তর হচ্ছে না। বুঝো তোমরা ব্যঞ্জন বিকৃতি কাকে বলে ইত্যাদি, এই যে বা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে, টার্মটা বুঝো, কিভাবে পড়তে হবে এটা একটু বুঝো। তোমরা এই টার্ম গুলো বুঝো, দ্বিত্ব ব্যঞ্জন ডেফিনেশনটা কি, বা কোনগুলোকে আসলে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন, এটা বুঝবা, ডেফিনেশনটা বুঝবা, প্লাস এক্সাম্পল পড়বা। এক্সাম্পল পড়বা অ্যাজ ইন এক্সাম্পল বুঝবা, ঠিক আছে? তাহলেই হবে, সব লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না। এখন দেখো, শব্দটা ছিল ক বাট, এখানে ছিল একটা ব, এটা কোনো কারণ ছাড়াই হয়ে গেছে ক পাট, হয়ে গেছে বটা হয়ে গেছে প। মানে মাইকেল জ্যাকসনের বডি ট্রান্সফরমেশনের মতো, বুঝছো? মানে কৃত্রিম অস্ত্রোপচার হয়েছে এখানে। ক বাট ছিল, এটা হয়ে গেছে ক পাট। ধোবা, এখানে ছিল ব, এটা হয়ে গেছে ধোপা প। এটা ছিল ধাইমা অর্থাৎ ধ, এটা হয়ে গেছে দাইমা অর্থাৎ দ। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ব্যঞ্জন বিকৃতি, কোনো কনফিউশন? ভাইয়া এগুলো সংজ্ঞা কি মুখস্থ করা লাগবে? এর উত্তর হচ্ছে যে না, একটা টার্মেরও সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, বইয়ের ভাষায়ও না বা আমার ভাষায়ও সংজ্ঞা মুখস্থ করা লাগবে না, বাট একটু বুঝতে তো হবে। মানে ব্যঞ্জন, দেখো বুঝো ব্যঞ্জন বিকৃতি কাকে বলে, এটা তো তোমার বুঝতে হবে। বোঝার জন্য যতটুকু মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে, কিন্তু ডেফিনেশন ওয়াইজ মনে রাখতে হবে না। যে কোথাও তোমাকে প্রশ্ন দিবে না যে এই ব্যঞ্জন বিকৃতির সংজ্ঞা লিখো, এই স্বর ভঙ্গির সংজ্ঞা লিখো ইত্যাদি, তোমাকে প্রশ্ন দিবে না, বুঝছো? সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কিন্তু সংজ্ঞাটা তোমার বুঝতে তো হবে যে এটাকে কেন ব্যঞ্জন বিকৃতি বলা হচ্ছে, বা অপিনিহিতি আসলে কোনটা, এটা তো বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই অভিযোগটা অনেকেরই দেখছে যে টিচার ইনবক্সে অ্যান্সার পাচ্ছি না। ঠিক আছে, আমি আসলে ক্লাসের মধ্যে তো তেমন কিছু করতে পারছি না, ক্লাস থেকে বেরিয়ে আজকে একটা হেস্তনেস্ত করছি যে কি ব্যাপার, টিচার ইনবক্সে উত্তর দেওয়া হচ্ছে না কেন। ক্লিয়ার? ওকে,
ব্যঞ্জন বিকৃতির ডেফিনেশনটা আরেকবার বলেন ভাইয়া। ব্যঞ্জন বিকৃতি এটাই তো, তাই তো? আচ্ছা, কিচ্ছু না, তোমার এই ডেফিনেশন না বুঝলে অসুবিধা নেই। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে কোনো কারণ ছাড়াই র্যান্ডম একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তে যখন অন্য একটা ব্যঞ্জন ধ্বনি ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে কি, ব্যঞ্জন বিকৃতি, কোনো কারণ ছাড়াই। মনে করো একটু আগে আমরা ওই যে আগে পড়েছিলাম যে মেসির বদলে মারিয়াকে নামানো যেতে পারে, মেসির বদলে মনে করো হচ্ছে মার্টিনেসকেও নামানো যেতে পারে, বা অন্য প্লেয়ারকেও নামানো যেতে পারে, সবই ঠিক আছে। কিন্তু মেসির বদলে মনে করো যদি সাকিব আল হাসানকে নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কি কোনো লেজিট পরিবর্তন? লেজিট পরিবর্তন কিন্তু না, এটা একটা বেঢপ বা এটা একটা বিকৃত পরিবর্তন, বা এটা কোনো কারণ ছাড়া পরিবর্তন। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ভাইয়া এমসিকিউ আসবে কি? এইচএসসি তে এমসিকিউ নাই ভাইয়া। তোমাদের এইচএসসি পরীক্ষায় ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট এইচএসসি পরীক্ষায় বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউ নাই। এইচএসসি পরীক্ষায় বাংলা ফার্স্ট পেপারে এমসিকিউ আছে, বাংলা সেকেন্ডে পুরোটাই সিকিউ। বুঝছো? এগুলা আমাদের অ্যাডমিশনের পড়ালেখা। এখন আমরা যা কিছু পড়ছি এখন পর্যন্ত, আজকে যা কিছু পড়লাম সবই অ্যাডমিশনের পড়ালেখা। ক্লিয়ার? ব্যঞ্জন বিকৃতি ওকে, চলো তাহলে পরের টপিকে যাই। মেসির জায়গায় সাকিব আসলে একদম সর্বনাশ হয়ে যাবে। ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, কখনো নিউজ পেপারে এই টাইটেল দেখেছো যে রেলগাড়ি লাইনচ্যুত হয়েছে? তার মানে এইটা মনে করো একটা রেল লাইন, ঠিক আছে, এইটা মনে করো একটা রেল লাইন, এই যে এটা একটা রেল লাইন। হ্যাঁ, ট্রেন যাওয়ার কথা কোনখান দিয়ে? এইখান দিয়ে। এটা মনে করো একটা ট্রেন, ট্রেনের নিচেই মনে করো এই যে চাকা আছে, চাকাগুলো আসলে নিচের দিকে আছে, তোমাদেরকে বোঝানোর সুবিধা দেখে যাচ্ছে। এখন ট্রেনটা যাওয়ার কথা হচ্ছে এই লাইন বরাবর, এই সোজা। এখন ট্রেনটা যদি এই পর্যন্ত গিয়ে, ঠিক আছে, এই ট্রেন যদি এভাবে গিয়ে এই দিকে চলে যায়, ঠিক আছে, এইটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো হচ্ছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটা কি হয়েছে? লাইনচ্যুত হয়েছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ভাইয়া অ্যাডমিশন টেস্টে কোন কোন সাবজেক্ট পড়তে হয়? তুমি যদি এ ইউনিটের পরীক্ষা দাও, সায়েন্সের পরীক্ষা দাও, তাহলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট দিতে হবে। এরপর তোমার আরেকটা যেটা সাবজেক্ট আছে, মেইন সাবজেক্ট, বায়োলজি অথবা হায়ার ম্যাথ, সেটাও তোমাকে দিতে হবে মেইন সাবজেক্টটা। অপশনাল বা ফোর্থ সাবজেক্ট যেটা রয়েছে, সেটা যদি বায়োলজি হয় বায়োলজি, সেটা যদি হয় হায়ার ম্যাথ, তুমি সেটাও অ্যান্সার করতে পারো, অথবা সেটার বদলে, অর্থাৎ বায়োলজি অথবা হায়ার ম্যাথের বদলে তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা অ্যান্সার করতে পারো। এটা গেল এ ইউনিটের কথা। তুমি যদি বি ইউনিটের পরীক্ষা দাও, অর্থাৎ তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও, তোমার সায়েন্স ভালো লাগে না, তোমাকে যদি মনে হয় যে না সায়েন্স আমাকে দেওয়ার হবে না, আমি একটু বিভাগ পরিবর্তন করতে চাই, সোশ্যাল সায়েন্সে পড়তে চাই, তাহলে তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি যদি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো বিভাগের শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিতে পারে। বি ইউনিটে 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। আমাদের শিক্ষার্থীরা সাধারণত বি ইউনিটে অনেক ভালো ফলাফল করে, এই কারণ হচ্ছে আমরা শুরু থেকেই বাংলায় অনেক বেশি ফোকাস করি। ঠিক আছে, হ্যাঁ, রং ডিরেকশনে যাওয়াটাকে আমাদের কি বলে? আমাদেরকে বলে হচ্ছে চ্যুত হওয়া। একজন বলছে এটা নাকি দেখতে পোকার মতো লাগছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখো, পাশাপাশি সমউচ্চারণে দুটো ব্যঞ্জন থাকলে তার একটি লোপ হওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলে। পাশাপাশি সমউচ্চারণের দুইটা ব্যঞ্জন ধ্বনি ছিল। দেখি তো কিরকম। দেখো, বউ দিদি, অর্থাৎ এখানে দুইটা একই উচ্চারণের ধ্বনি ছিল। বড় দাদা, দা দা, ঠাকুর দা দা, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম? পাশাপাশি সম উচ্চারণের, সম মানে কি? সম মানে একই, পাশাপাশি একই উচ্চারণের দুইটা ব্যঞ্জন ধ্বনি ছিল, ঠাকুর দাদা, বড় দাদা, বউ দিদি, অর্থাৎ দাদা দিদি। কি হয়েছে? আমরা এখানে সম উচ্চারণ পেয়েছি, একই উচ্চারণ পেয়েছি। একই উচ্চারণ যখন পেয়েছি, এই একই উচ্চারণের পার্থক্য করতে গিয়ে আমাদের কি হয়েছে? তখন একটা লোপ পেয়েছে। লোপ পাওয়া মানে কি? বাদ হয়ে গেছে। বাদ হওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলে। অর্থাৎ বৌদি হয়ে গেছে বৌদি, অর্থাৎ একটা দি বাদ পড়ে গেছে। বড় দাদা হয়ে গেছে বড় দা, একটা দা বাদ পড়ে গেছে। ঠাকুর দাদা হয়েছে ঠাকুর দা, একটা দা বাদ পড়ে গেছে। ক্লিয়ার? ব্যঞ্জন চ্যুতি বুঝছি। পাশাপাশি সমউচ্চারণের দুইটা ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার্থে আমরা কি করি? আমরা
নিজেদের সজ্ঞানে বা অজ্ঞানে একটা ব্যঞ্জন বাদ দিয়ে দেই, তখন আমাদের বউ দিদি হয়ে যায় বৌদি, আমাদের ঠাকুর দাদা হয়ে যায় ঠাকুর দা, আমাদের বড় দাদা হয়ে যায় বড় দা। বুঝছি? ক্লিয়ার? বুঝতে পেরেছি? সবকিছু ঠিকঠাক? পরের টপিকে যাব। ভাইয়া আপনি কোন ডিপার্টমেন্টের? আমি আমার অনার্স কমপ্লিট করেছি অ্যানথ্রোপোলজিতে। জান্নাতুল আঞ্জুম আনিশা বলছে ভাইয়া সবাই বুঝে আমি বুঝি না কেন? এর উত্তর হচ্ছে তোমার এটার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা ভালো না, এই জন্য। মানে তোমার যদি আগে একটু পড়া থাকতো তাহলে তুমি বুঝতা। এখন তোমার যদি এমন হয় যে তুমি ব্যঞ্জন চ্যুতি পড়াচ্ছি, ব্যঞ্জন চ্যুতিতে আমি মনে করো পড়াচ্ছি ভাইয়া ব্যঞ্জন থাকলে একটা লোপ পায়। এখন তুমি মনে করো আনিশা, তুমি মনে করো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটাই চিনো না, কারণ তোমার এর আগে এসএসসি পর্যন্ত যে বেসিক ওইটা অত স্ট্রং না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার একটু নিচের দিকের বইগুলো ভালো করে আরেকবার পড়ে নিতে হবে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি অন্তর্হতি। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। যেমন ফাল্গুন, এখানে কি ছিল? ফাল্গুনে একটা ল ছিল যোগ একটা গ ছিল, ফাল্গুন। এই লটা বাদ পড়ে গেছে, হয়ে গেছে ফাগুন। ফলাহার, ফল যোগ আহার, এখানে হটা বাদ গেছে ফলার। আলাহিদা, এখানে হিটা বাদ গেছে আলাদা। বুঝছি? এইভাবে করে যখন পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পায় তখন তাকে অন্তর্হতি বলে। পদের মধ্যে যখন কোনো কিছু লোপ পায় তখন আমাদের কি বলে, সেটাকে অন্তর্হতি বলে। একজন বলছে ভাইয়া আমি, সারা বলছে অ্যানথ্রোপোলজি। ইয়েস, অ্যানথ্রোপোলজি। কমার্সের জন্য কি কি সাবজেক্ট পড়তে হবে? ভালো প্রশ্ন। কমার্সের জন্য তোমাদেরকে পড়তে হবে, আজকে আমি একদম সর্ববিদ্যা বিশারদ হয়ে গেছি, সব বিভাগের ব্যাপারে কিছু না কিছু আমি জানি। কমার্সের জন্য তোমাদেরকে ফিনান্স অথবা অ্যাকাউন্টিং, এটা তোমাদের, সরি, ফিনান্স অথবা মার্কেটিং, ফিনান্স আর মার্কেটিং তোমাদের অপশনাল সাবজেক্ট থাকে। এছাড়া যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর পরীক্ষা দিতে হয়। অর্থাৎ তোমরা 12টা করে কোশ্চেন থাকে। সি ইউনিটের কথা বলছি, ডিইউ সি ইউনিটে প্রত্যেকটা সাবজেক্টের উপর 12টা করে এমসিকিউ থাকে। এই 12টার মধ্যে বাংলা থেকে প্রশ্ন আসে, ইংলিশ থেকে প্রশ্ন আসে, অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর ফিনান্স অথবা মার্কেটিং থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হয়। ফিনান্স যাদের অপশনাল তারা মার্কেটিং দিবা, আর মার্কেটিং যাদের অপশনাল তারা ফিনান্স অ্যান্সার করবা। অপশনালটা বাদ দিয়ে তোমরা করতে পারবা। বুঝছি? আর যারা বলছে ভাইয়া বুঝতে পারছি না, বুঝতে অনেক কষ্ট হচ্ছে, তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে আজকের ক্লাসটা একবার দেখলেই হবে না। ক্লাসটা দেখার আগে আসলে সত্যি কথা বলতে উচিত ছিল তোমাদের আজকে এই টপিকটা আগে একটু পড়ে আসা। আর্টসের জন্য বি ইউনিট, আর্টসের জন্য এমিলি, আর্টসের জন্য বি ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, আমরা তো অন্তর্হতি বুঝলাম, এইবার আমরা পরেরটা দেখি অভিশ্রুতি। অভিশ্রুতি অপিনিহিতের পরবর্তী পর্যায়ে। বিপর্যস্ত স্বরধ্বনি অর্থাৎ অপিনিহিতের রস্বই বা রস্ব পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। যেমন জালিয়া, ঠিক আছে? এটা হয়েছে কি, এটা অপিনিহিতে হয়েছে। দেখো জালিয়া শব্দটা ছিল জালিয়া, এটা অপিনিহিতিতে, অপিনিহিতি মানে প্রথমবার যখন আমরা এটাকে ভুল উচ্চারণ করলাম তখন আমরা এই জালিয়াটাকে আমরা বানালাম হচ্ছে জাইলা, এইটাকে আমরা বানালাম জাইলা, ঠিক আছে? এই জাইলার রস্বইটাও আমরা উচ্চারণ করতে কষ্ট হয়, তাই আমরা জাইলা থেকে এখন আমরা উচ্চারণ করেছি জেলে, ঠিক আছে? শব্দটা শুরুতে ছিল, দেখো শুরুতে শব্দটা ছিল, মূল শব্দ ছিল জাল। এখন যারা জাল দিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা বলতাম হচ্ছে জালিয়া, ঠিক আছে? তাদেরকে আমরা বলতাম হচ্ছে জালিয়া। তো জালিয়া বলতে কষ্ট হয়, এত কষ্ট কে করে? আমরা এখন জালিয়া বলবো না, আমরা বলবো হচ্ছে জাইলা, ঠিক আছে? আমরা বলবো জাইলা। এখন কয়েকদিন পর দেখলাম যে জাইলাও মানুষ বলতে পারে না, ভুল উচ্চারণ করে, জাইলাও বলে না, এখন কি বলে? এখন বলে হচ্ছে জেলে, জেলে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে করে কিন্তু ধ্বনির পরিবর্তন হয়, এইভাবে করে উচ্চারণের পরিবর্তন হয় এবং এভাবে করেই ভাষার পরিবর্তন হয়। ভাষা দিন দিন আরো বিকশিত হতে থাকে। বুঝছি? দেখো অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরবর্তী পর্যায়ে, এই যে অপিনিহিতি হচ্ছে জাইলা, এটা পরবর্তী পর্যায়ে হচ্ছে জেলে। যেমন শুরুতে শব্দটা ছিল রাখিয়া, সেখান থেকে হলো রাইখা এবং সেখান থেকে হলো রেখে, করিয়া, কইরা, করে, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখলাম যে অভিশ্রুতিটা হচ্ছে অপিনিহিতির পরবর্তী ধাপ। এখন তোমার কাছে যদি অ্যাডমিশনের প্রশ্ন আসে
যে অপিনিহিতির পরবর্তী ধাপ কি? উত্তর হবে অভিশ্রুতি। তোমার কাছে যদি অ্যাডমিশনের প্রশ্ন আসে অভিশ্রুতির আগের ধাপ কি, তখন উত্তর হবে অপিনিহিতি। এইভাবে করে কিন্তু প্রশ্ন আসতে পারে। বুঝছি। অর্পিতা বলছে আমার মামা বাড়িতে জেলেকে জালিয়া বলে। হ্যাঁ, তোমার মামা বাড়িতে এখনো পরিবর্তনটা অপিনিহিতি পর্যায়ে আছে, পরিবর্তনটা এখনো অভিশ্রুতি পর্যায়ে পৌঁছায় নাই। ক্লিয়ার? একজন বলছে ভাইয়া কোটি দেন। কোন কোটি? পাঞ্জাবির উপর যে আমরা পড়ি ওইটা, নাকি ছুটি চাচ্ছ? তোমরা এত ফাঁকিবাজ, জীবন বাজি রেখে পড়ালেখা করাচ্ছি। একজন বলছে ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন। ওরে বাবা, আরো 15 মিনিট বাকি আছে, টপিক এখনো শেষ হয়নি। সাদিয়া ইসলাম বলছে টিচার ইনবক্সে অ্যান্সার দিচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আজকে বের হতে দাও আমাকে, দেখছি আজকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি পড়ার, এরপর কিছু এমসিকিউ সলভ করবো। এই পড়া দেখো, পরের দুইটা খুবই সহজ। র কার লোপ, এটার নাম হচ্ছে র কার লোপ। আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমন তর্ক, দেখো এখানে তর্ক উচ্চারণ ত র ক, এইটাকে আমরা কি লিখছি? আমরা রটা বাদ দিয়ে দিচ্ছি এবং পরেরটা ডাবল করছি, তক্ক। আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রটা লোপ পায়, কাটা যায় এবং এর পরের যে ব্যঞ্জনটা রয়েছে সেটা দ্বিত্ব হয় বা রিপিট হয়। রিপিট হয়, কি হয়? রিপিট হয়, সেকেন্ড বার হয়। সে আমায় আচ্ছা মার মারলো, ঠিক আছে, মারলো। মারলোটাকে আমরা কি করি? রটা বাদ দিয়ে দেই, করতেকে করতে, তটাকে ডাবল করেছি, মারলোকে মারলো, ঠিক আছে, করলাম রবাদ করলাম, ঠিক আছে। এখন তার মানে এই না, তবে এখন দেখো তার মানে এই না, করলাম থেকে করলাম হয়েছে, দেখো করলাম, করলাম থেকে কি পেয়েছি? করলাম। কিন্তু তার মানে এই না যে এখানে বললামও এভাবে হয়েছে, বললাম বড়লাম এভাবে হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে, এটা কিন্তু না, ঘটনা এটা না। ক্লিয়ার? রকার লোপ খুবই সহজ, রকার বাকিগুলো হচ্ছে সহজ। ভাইয়া হিউম্যানিটিতে অ্যাডমিশনে কোন কোন সাবজেক্ট থাকে? মাত্র 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। বুঝছি। রকার লোপ ক্লিয়ার কিনা বলো? ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র একটা ধ্বনির পরিবর্তন দেখবো, তাও সেটা হচ্ছে হকার লোপ, সেটাও সহজ। এখন বলো যে আমরা বুঝতে পেরেছি কিনা। ক্লিয়ার? রকার লোপ, রটা বাদ যাবে, পরের যে ব্যঞ্জন ধ্বনিটা আছে সেটা ডাবল হবে। ধরলামকে ধরলাম বলা যায়, হ্যাঁ সুরাইয়া জাহান ঠিক বলেছ, ধরলামকে ধরলাম বলা যায়। একজন বলছে ভাই আপনার মাস্টার্স কোন সাবজেক্টে ছিল? আমি এখনো মাস্টার্স করি নাই, আমার মাস্টার্স দেশের বাইরে করার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। ভাইয়া বই পড়লে কি হবে? হ্যাঁ বই পড়লেও হবে, কিন্তু বইটা যদি পড়ে আসতা তাহলে তো আজকে তোমাদের এই দুর্গতি হতো না, তাই না? আচ্ছা চলো লাস্ট ওয়ান দেখে ফেলি, হকার লোপ। রকারের পর হকার লোপ। আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুইটা স্বরের মাঝামাঝি হকারের লোপ হয়। দুইটা স্বরের মাঝামাঝি কি হয়? দুইটা স্বরের মাঝামাঝি হকারের লোপ হয়। পুরোহিত, হটা বাদ, ঠিক আছে, হটা বাদ, পুরুত। গাহিল, সে সেই ধরনের গান গাহিল। দেখো এখানে কি ছিল? গ আকার যোগ হ যোগ ই যোগ ল, আমরা কি বাদ দিচ্ছি? হকার লোপ পাচ্ছে, হ হ, এই হটা বাদ যাচ্ছে, সো এটা হয়ে গেছে গাইলো। এইভাবে করে আমরা হকার লোপটাও শিখে ফেললাম, সহজ। ওকে, আজান দিয়ে দিচ্ছে, ছুটি দিব, সেটা ঠিক আছে, তবে ছুটির আগে আমরা একটু 5টা মিনিট আমরা একটু কি করব? আমরা একটু কয়েকটা এমসিকিউ দেখি, ঠিক আছে? ওকে বলো দেখি তোমরা এমসিকিউ, তোমাদের জন্য কি পোল ফায়ার করব? পোল চাও নাকি আমরা মুখে মুখে সলভ করে ফেলবো? এমসিকিউ 1, কোনটি সর্বক্তি বা বিপ্রকর্ষ? আমরা আলাদা করে নামাজের ব্রেক দিচ্ছি না, আমরা জাস্ট ক্লাসটা একটু আগে শেষ করে দিব যাতে তোমরা তাড়াতাড়ি নামাজে চলে যেতে পারো। আমরা 5 মিনিট সময় তোমাদের কাছে চাই, ক্লাস অলমোস্ট শেষ, আমি কয়েকটা এমসিকিউ দেখি তোমরা সলভ করতে পারো কিনা। এখন বলো ঝটপট। আরে ভয় পাওয়ার কারণে, মাস্টার্সের দেরি আছে, মাস্টার্স করলে তো আগেই করতাম। এখন বলো আমাদের কোনটি সর্বক্তি বা বিপ্রকর্ষ? বিলাতি থেকে বিলিতি
ঠিক আছে, স্বপ্ন থেকে স্বপন, স্কুল নাকি ছোট্ট, কোনটা? আচ্ছা, পোল দিব আগে, এটার উত্তর বলো। পোল আমি সেকেন্ডটাতে করবো, সমস্যা নেই, পোলের পোল দিব, প্যারা নাই। আচ্ছা হ্যাঁ, বাসার কাজ, এটাও ভালো কথা বলেছো, বাসার কাজও দিব। এখন বলো এটা কি হবে উত্তর? এ বলেছে সারা, আমরা দেখি কারেক্ট আনসার হচ্ছে স্বপ্ন থেকে স্বপন। ঠিক আছে, স্বপ্ন থেকে স্বপন। আচ্ছা, সো সেকেন্ড যেটা, কোনটি অপিনিহিতের উদাহরণ, এটা আমি তোমাদেরকে পোল ফায়ার করে দেই, দাঁড়াও আমি তোমাদেরকে পোল দিয়ে দিচ্ছি, কোনটি অপিনিহিতের উদাহরণ। ঠিক আছে, ওকে এই যে ওকে, সো এখন দেখি তোমরা উত্তর বলতে পারো কিনা। প্রশ্ন হচ্ছে কোনটি অপিনিহিতের উদাহরণ? হর্ষ থেকে হরিশ, সাধু থেকে সাউদ, ধাই থেকে দাই, কোরিয়া থেকে কইরা করে, কোনটা হবে অপিনিহিতের উদাহরণ? পোল ফায়ার করে দিয়েছি, আমরা রেজাল্টটা দেখে ফেলবো ঝটপট, জলদি জলদি দেখি। লেটস গেট স্টার্টেড। ওকে, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম বলবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নওশিন, সেকেন্ড হচ্ছে তাসনিম সাবা এবং থার্ড হচ্ছে সারা মাহজিবিন। তোমাদের তিনজনকে কংগ্রেচুলেশন, বাকিদেরও কংগ্রেচুলেশন। সো তোমাদের তিনজনকে বেশি কংগ্রেচুলেশন। সঠিক উত্তর হচ্ছে সাধু থেকে সাউথ, সাধু থেকে সাউথ। আচ্ছা, 3 নম্বর, যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে কি বলে? পোল দিয়ে দিচ্ছি, তোমরা 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করো। প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা দেখো তোমরা ততক্ষণে, যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে কি বলে? এমসিকিউ নাম্বার 3। এগুলোকে আমরা বলতে পারবো নাকি লিখতেও পারবো? লিখতে পারার সম্ভাবনা একটু কম, কারণ এটা লিখলে অশুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এই জন্য তোমরা যখন যে কোনো জায়গায় লিখবা, তোমরা শুদ্ধ বানানটাই লিখতে হবে, শুদ্ধ উচ্চারণ অনুযায়ী লিখতে হবে। বুঝছি। আচ্ছা, প্রশ্ন অ্যান্সার দেখে নেই এইবার। আচ্ছা, যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হচ্ছে অনন্য সমীভবন। দেখেছো, এটা কিন্তু প্রগত পরাগত ইত্যাদি না, দুইটার প্রভাবে যখন পরিবর্তিত হয় তখন কি হয়? তখন আমরা দেখি নেই, আমাদের ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট হয়েছে মারিয়া এবং সেকেন্ড হচ্ছে সিনথি। ওকে, তোমাদের দুইজনকে কংগ্রেচুলেশন। পরে এরপরে যেটা, এরপরটা আমরা একটু দেখি তাড়াতাড়ি, যেহেতু আজান দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? সমীভবন, বিষমীভবন, স্বরাগম, স্বরলোপ। এটা হচ্ছে আমাদের 4 নম্বর এমসিকিউ। এটা কয় নম্বর এমসিকিউ? এটা হচ্ছে আমাদের 4 নম্বর এমসিকিউ। ওকে, বলো এবার। একজন হচ্ছে ভুল হয়েছে, অসুবিধা নেই, আজকে তো প্রথম ক্লাস, আজকে একটু ভুল হতেই পারে, সমস্যা নেই। এখন এইটা বলে ফেলো দেখি। আমার প্রশ্ন হচ্ছে যে দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? সমীভবন, বিষমীভবন, স্বরাগম নাকি স্বরলোপ, কোনটা বলে? আচ্ছা, প্রায় 60% উত্তর দিচ্ছ ডি। আমি একটু দেখে নিই কারেক্ট অ্যান্সার কোনটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, বিষমীভবন। ঠিক আছে, ফার্স্ট হয়েছে সাজিদ, সেকেন্ড হয়েছে সুমাইয়া সামি এবং থার্ড হয়েছে নুহা। ওকে, সো ফিফথ ওয়ান, আজকের লাস্ট এমসিকিউ। এরপরে আমরা তোমাদের সাথে এইচডব্লিউ দিয়ে ছুটি দিয়ে দিব। তলোয়ার থেকে তরোয়াল কিসের উদাহরণ? ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, ধ্বনি বিপর্যয়, বিষমীভবন। এটা হচ্ছে আমাদের 5 নম্বর এমসিকিউ। এটার পরেও অনেকগুলো এমসিকিউ আছে, যেহেতু আজকে ক্লাসে তোমাদের অনুরোধের সাপেক্ষে আমরা একটু স্লো পড়িয়েছি, এই কারণে আমরা কি করেছি, এই জন্য আমরা এমসিকিউ গুলো পরে আছে, তোমাদেরকে দেখাবো ক্লাস ছুটি দেওয়ার আগে, দেখে নিতে পারবো। ওকে, বলো এখন কোনটা হবে আমাদের? তলোয়ার কিভাবে তরোয়াল হলো? ফাহিমা বলছে 79তম হয়েছে, কোনো সমস্যা নেই। তলোয়ার কিভাবে তরোয়াল হলো বলো দেখি। আচ্ছা, ওকে, দেখি সঠিক উত্তর কি দিচ্ছ তোমরা। আচ্ছা, ফার্স্ট হয়েছে, হ্যাঁ উত্তর বলছি, উত্তরটা আগে দেখি। উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। তলোয়ার
এটা হয়ে গেছে, দেখো লটা গেছে এদিকে, এটা গেছে এদিকে। ওকে, ধ্বনি বিপর্যয়। আচ্ছা, ফার্স্ট হয়েছে শান্তামণি। ওকে, কংগ্রেচুলেশন শান্তা। সো এছাড়াও আজকের পোল আমরা আরো দিতে পারতাম, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরা আর ক্লাসটাকে এক্সটেন্ড করবো না, খুব দ্রুত শেষ করে দিব। আমরা একটু দেখাই, এর পরেও আরো প্রশ্ন আছে। দেখো 6 নাম্বার, তারপর 7 নাম্বার, 8 নাম্বার, এরকম 20টা প্রশ্ন আছে। তোমরা ক্লাসের স্লাইডটা ক্লাসের পর পেয়ে যাবা আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে, সেখান থেকে একটু নিজেরা বাসায় বসে এটা সলভ করতে হবে। তুমি ফার্স্টে প্রশ্নটা পড়বা, প্রশ্ন পড়ে উত্তর ঠিক করবা যে এটার উত্তর এ হবে, তারপর দেখবা এটার উত্তর কি এ না কাটা, হ্যাঁ হ্যাঁ ভুল হলো না। এরপর দেখবা প্রশ্ন কোনটা কোনটা অন্তঃসরগমের উদাহরণ, তুমি মনে করো ঠিক করলা যে এটার উত্তর বি হবে, এরপর দেখি উত্তর কি আয় হ্যাঁ বেঞ্চি, হলো না। এভাবে কয়টা কারেক্ট কয়টা ভুল এটা নিজেরা আইডেন্টিফাই করবে। এরকম 20টা প্রশ্ন আছে আমাদের ধ্বনি বিপর্যয়ের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের জন্য এইচডব্লিউ। আমরা এইচডব্লিউটা কোথায় দিব? আমরা এইচডব্লিউটা দুইটা জায়গায় সাবমিট করতে পারি। আমরা এইচডব্লিউটা আমরা অলরেডি কমেন্টে পিন করা আছে আমাদের ডিসকর্ড চ্যানেলটা, আমাদের ডিসকর্ড চ্যানেল এইচএসসি 25 অনলাইন ব্যাচের ডিসকর্ড চ্যানেল, এটাতে আমরা সাবমিট করতে পারি। অথবা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ হচ্ছে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস, এই গ্রুপটাতে আমরা সাবমিট করতে পারি। অথবা কেউ চাইলে দুইটা গ্রুপেই সাবমিট করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইচডব্লিউটা কি? এইচডব্লিউটা হচ্ছে তোমরা আজকে যে 15টা ধ্বনি পরিবর্তনের এক্সাম্পল পড়ালাম, 15টা কোন 15টা? এই যে দাঁড়াও দেখাই, এই যে 12 অন্তর্হতি, ঠিক আছে, বা এই যে ব্যঞ্জনচ্যুতি, এই 15টা ক্যাটাগরি লিখবা, এই 15টা লিখবা, একটা কাগজে লিখবা যে এই ব্যঞ্জনচ্যুতি, ঠিক আছে, এইভাবে করে লিখবা। এবং এখানে অ্যাটলিস্ট দুইটা করে এক্সাম্পল দিবা, ঠিক আছে, একটা করে ক্যাটাগরি লিখবা, একটা করে ক্যাটাগরি লিখবা, আর এখানে দুইটা করে এক্সাম্পল দিবা। কয় ধরনের ধ্বনি পরিবর্তন লিখবা? এক একজন 5টা করে ধ্বনি পরিবর্তন লিখবা, ঠিক আছে। তোমাদেরকে আমি 15 টাইপের ধ্বনি পরিবর্তন পড়িয়েছি, 15টা টাইপই তোমার এইচডব্লিউ তে লিখতে হবে না, তোমার এইচডব্লিউ তে 5টা টাইপ উইথ 2 এক্সাম্পলস, একটা টাইপে দুইটা করে এক্সাম্পল দিবা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, সো এখন বলো ক্লাসটা কেমন লেগেছে? আজকে ক্লাস মোটামুটি শেষ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ক্লাসে যতটুকু অংশ বাকি আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অ্যাডজাস্ট করে নিব, সমস্যা হবে না, কোনো কিছুই মিস হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম বলছে মোনেম খন্দকার। ওয়ালাইকুম আসসালাম মোনেম। ক্লাস ভালো লেগেছে, হ্যাঁ ঠিক আছে। এইচডব্লিউ বুঝছি, বাই ভাইয়া বলছে জান্নাতুল ফেরদাউস। এই মাহমুদা, তুমি সাকিয়াকে পাগল বলা কেন? আমি তো ক্লাস করতে পারিনি, রিফাত মোল্লা বলছে। কোনো সমস্যা নাই, এই ক্লাসটা রেকর্ডেড অবস্থায় আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে থাকবে, তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। বাই বলছে বৃষ্টি হোসেন, বাই বানানটা ভুল হয়েছে, BYE হবে, যেটা লিখেছে এটা মানে কেনা। আলহামদুলিল্লাহ ভালো। জান্নাত বলছে আল্লাহ হাফেজ ভাইয়া। নিউ ইউজার বলছে 5 স্টার, খুব ভালো লেগেছে। জাকিয়া রাইসা বলেছে অনেক জোশ ছিল। এনিশ প্রাপ্তি বলছে আসমা আক্তার ভালো। আসসালামু আলাইকুম, লিংকে ক্লিক করতে হয়। ওকে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগেই বলেছি আজকে ক্লাসটা আমরা এর চেয়ে এক্সটেন্ড করছি না, কারণ মাগরিবের আজান দিয়ে দিয়েছে এবং আমরা সবাই জানি যে মাগরিবের আজানের আসলে ওয়াক্তটা অনেক ছোট হয়, এই জন্য তোমাদের আর ক্লাস আটকে রাখছি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য। এইচডব্লিউ গুলো অবশ্যই ডিসকর্ড চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করবা, না হলে পরের ক্লাসে এসে এর বিচার করা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।